আমার স্ক্রিন কি সবাই দেখতে পাচ্ছেন? জি। ধন্যবাদ। আচ্ছা, যেহেতু আমাদের সময় হয়ে গেছে, আমরা আসলে শুরু করতে পারি। আমার মনে হয় সবাই আস্তে আস্তে জয়েন করে ফেলবেন, যারা জয়েন করেন না এখনো। ওকে, লাস্ট ক্লাসে আমরা কয়েকটা টপিক নিয়ে আলোচনা করেছিলাম। এর মধ্যে একটা ছিল আপনার ডিজাইন প্যাক কিভাবে অ্যানালাইসিস করব, ডিজাইন প্যাকে কি কি থাকে। আমার মনে হয় আমরা ভিডিও অন করিনি, রাইট? আমাকে কি দেখা যাচ্ছে? ওকে, লাস্ট ক্লাসে আমরা ডিজাইন প্যাক অ্যানালাইসিস এবং ডিজাইন প্যাকে কি কি থাকে এবং রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট টিম ফেব্রিক মিলের তারা কিভাবে কাজ করে সেই জিনিসগুলো নিয়ে আলোকপাত করেছিলাম। তারপরে আমরা লাস্টের দিকে ওভেন ফেব্রিকে সিসিআই লুম নিয়ে আমরা আলোচনা করেছিলাম যে সিসিআই লুম কিভাবে কাজ করে। তো সিসিআই লুমের যে ব্যাপারটা আমরা দেখেছিলাম যে ছোট্ট একটা লুম, সেটার মধ্যে আমরা 7 থেকে 8 ইঞ্চি বা তার একটু কম বেশি ফেব্রিক আমরা চাইলে বানাতে পারি, যেটা ছোট্ট স্যাম্পল হিসেবে যেটাকে আমরা হ্যান্ডলুম বলে থাকি, অথবা এই যদি আমরা ওভেন ফেব্রিক হয় বা ওভেন ফেব্রিকের ক্ষেত্রে যদি সলিড ডাইং হয় সেটাকে আমরা ল্যাব ডিপ বলে থাকি, আর ইয়ার্ন ডাইডের ক্ষেত্রে সেটাকে আমরা হ্যান্ডলুম বলে থাকি। আজকে আমরা জাস্ট মানে ফুল কিভাবে মেশিন চলে ওইটা তো আমরা দেখানো সম্ভব না, এটার বিস্তর আলোচনা হবে। তা আমরা যেহেতু ওভেন নিয়ে আলোচনা করতেছি, কি কি মেশিন ইউজ হয় জাস্ট বেসিক গুলা কয়েক লাইন করে আমরা বলে যাব। এর মধ্যে একটা সবচেয়ে বেশি ইউজ হয় মেশিন, যেটা আমরা উইভিং করতে ওভেন ফেব্রিক মিলে, এর মধ্যে একটা হলো এয়ার জেট লুম, যেটা আমরা আপনারা সবাই জানেন যে জাস্ট সিম্পলি আমরা এখানে জানবো যে এটা হলো কম্প্রেসড এয়ার এর মাধ্যমে ওয়েবটিয়ানটা পাস হয়। আমরা জানি যে ওয়ার্ক সেটা হলো ভার্টিক্যাল এবং ওয়েব আরেকটা সুতা সেটা হলো উইডথ ওয়াইজ। এই যে উইডথের সুতাটা এটা পাস হয় কিভাবে? এয়ার এর মাধ্যমে। এটাকে আমরা বলবো এয়ার জেট লুম। যদি আমরা সিম্পল একটা ভিডিও দেখি আমরা ক্লিয়ার হয়ে যাব। Airjet Loom Weft Insertion Animation. আশা করি আপনারা বুঝতে পারছেন যে এখানে এর আগের ছবিটা যদি আমরা দেখি, জাস্ট এই যে ওয়েবটের সুতাটা এই বরাবর যে যাচ্ছে, এটা আগে একটা সময় আমরা শাটলের মাধ্যমে নিতাম বা একটা সময় প্রজেক্টালের মাধ্যমে নিতাম, এখন সব হলো পাওয়ার লুম এয়ার জেটের মাধ্যমে নেই। এখানে আমরা মানে আমাদের যে জানার বিষয়টা আছে এয়ার এর মাধ্যমে হয়, আরেকটা হইলো আমার এটা মানে এয়ার জেটে কত আরপিএম এ চলে। নর্মালি বর্তমান যে মেশিন গুলো আছে আমরা চাইলে 800 থেকে 900 আরপিএম এও মেশিন ইচ্ছা করলেই চালাইতে পারি, 800 থেকে 900 আরপিএম। এটা কেন জানা দরকার? ধরেন আপনি ফেব্রিক একটা মিলে অর্ডার দিবেন, তাদের কি কি আমরা ওই যে মিল অডিট রিপোর্টে আমরা কিন্তু দেখছিলাম যে তাদের কি কি মেশিন আছে ওইখানে কিন্তু উল্লেখ করা থাকে যে এয়ারজেট লুম আছে কয়টা, আমার রেপিয়ার লুম আছে কয়টা। তো আমরা যে অর্ডারটা দিব ওইখানে তাদের মেশিন গুলা কোন ব্র্যান্ডের মেশিন আছে এবং কত আরপিএম এ চলে, তাহলে আপনার যে অর্ডারটা দিছেন অন টাইমে সেটা তারা প্রডিউস করতে পারবে কিনা এটার একটা আইডিয়া করতে পারবেন যে মেশিনটা আসলে কত আরপিএম এ চলতেছে। জাস্ট সিম্পলি এতটুকু আমাদের এখানে জানার বিষয়। তারপরে রেপিয়ার লুম, রেপিয়ার লুমের মাধ্যমে আমরা নর্মালি ডবি ফেব্রিক করতে পারি। মানে ধরেন আপনার এয়ার জেটের মাধ্যমে মিনিমাম কয়েকটা সুতা আপনি পাস করতে পারবেন বা ডিজাইন করতে পারবেন, খুব ছোট নির্দিষ্ট কিছু ডিজাইন করতে পারবেন। বাট রেপিয়ার লুমের মাধ্যমে
আপনি চাইলে অ্যারাউন্ড 25 থেকে 50টা হিল ফ্রেম ইউজ করতে পারবেন, যেটা দিয়ে আপনি ছোট ছোট ক্রিটিক্যাল কিছু ডিজাইন তৈরি করতে পারবেন। মানে আপনারা বাংলাদেশে যেই ওভেন ফেব্রিক গুলো দেখবেন, বিশেষ করে যেগুলো ডিজাইন করা, যে আপনি ধরেন ছোট ছোট ফুল বা ছোট ছোট স্ট্রাকচার, যে এরকম বক্স স্ট্রাকচার বা হানিকম্ব স্ট্রাকচার আপনারা দেখেন, এই স্ট্রাকচার গুলো সব হলো আপনার রেপিয়ার লুমে করা। এবং রেপিয়ার লুমটা নর্মালি আমরা বাংলাদেশে যে মেশিন গুলো আছে এগুলা 500 থেকে 600 আরপিএম 500 থেকে 600 আরপিএম এ চলে। তার মানে আমরা বুঝতে পারলাম যে এয়ার জেট খুব হাই স্পিডে চলে এবং রেপিয়ার লুম তার থেকে ধরেন 500 থেকে 600 আরপিএম এ চলে, আর ওইটা চলে 900 আরপিএম এ। তাহলে রেপিয়ার লুমে একটু ক্রিটিক্যাল ডিজাইন গুলো আমরা নর্মালি করার চেষ্টা করি। এখানে আগেরটা যেরকম এয়ারের মাধ্যমে পাস হয়েছে, এখানে যেটা হয় একটা মেকানিক্যাল গ্রিপার থাকে, যেটা টেনে আমার সুতাটাকে, ওয়েবটের সুতাটাকে এক সাইড থেকে আরেক সাইডে নিয়ে আসে। আমরা জাস্ট একটু যদি দেখি, সিম্পল, এই যে এইতে মেকানিক্যাল গ্রিপার বা রেপিয়ার যেটা, এটা আমার সুতাটাকে টেনে আপনার নিয়ে আসবে। ওয়েবটের সুতা সবসময় মনে রাখবেন, নামকরণ করা হয়েছে কিন্তু এই মেশিন গুলার ওয়েবটের সুতার হিসেবে। এবং বাংলাদেশের যত মেশিন আছে সবচেয়ে ভালো মেশিন হলো আপনার পিকানল। এই পিকানল মেশিনই ম্যাক্সিমাম ফ্যাক্টরিতে আপনি দেখবেন ইউজ করে। ঠিক আছে, আচ্ছা আমরা আরেকটু যদি আরো ক্লিয়ার হইলে, মানে ক্লোজ ভিউটা যদি দেখি, দেখেন এই যে ওয়েবটের সুতাটা আপনার টেনে ওই সাইডে সে কিন্তু নিয়ে যাচ্ছে, এটাকে আমরা বলি রেপিয়ার। ওইটা পাস হয়েছিল এয়ার জেটের মাধ্যমে। আচ্ছা, আরেকটা হলো আমরা জ্যাকার্ড লুম। জ্যাকার্ড লুমে আমরা বলছিলাম এয়ার জেটের ছোট ছোট ডিজাইন, আর ডবিতে ধরেন 25 থেকে 50টা ওয়ারপিয়ার একসাথে, মানে হিল ফ্রেম আপনি ইউজ করতে পারবেন কিছু, মানে কিছু ক্রিটিক্যাল ডিজাইন ইউজ করার জন্য। আর যদি জ্যাকার্ড লুমে আপনি যদি চিন্তা করেন যে এই লুম দিয়ে আপনি যে কোনো ধরনের ডিজাইন আপনি করতে পারবেন। ধরেন আপনি একটা খুবই হাই ক্রিটিক্যাল ডিজাইন অর্ডার দিবেন একটা মিলের মধ্যে, এখন তার যদি জ্যাকার্ড লুম না থাকে তাইলে আপনি ওই লুমে ওই মিলের সাথে কন্ট্যাক্ট করারই দরকার নাই। তাইলে আপনার সময় কিন্তু খুব ইম্পর্টেন্ট জিনিস, তাহলে আপনার সময়টা কিন্তু লস হবে। তো সেক্ষেত্রে আপনি অবশ্যই ক্রিটিক্যাল ডিজাইনের ক্ষেত্রে বাংলাদেশের ইন্ডাস্ট্রিগুলোতে নর্মালি জ্যাকার্ড লুম নাই। সো আমরা জ্যাকার্ড করার ক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রেই বাইরের দেশের সাথে কন্ট্যাক্ট করি। বাংলাদেশের লোকাল কিছু ফ্যাক্টরিতে আছে যারা হলো আপনার, আমরা জামদানি করার ক্ষেত্রে এই জ্যাকার্ড লুম গুলা নর্মালি ইউজ করি। এখানে স্পেশালিটিটা কি, যে আপনার ওইখানে আমি বলছি যে 25 থেকে 50টা ডবির ক্ষেত্রে ওয়ার্পের সুতা আপনি এই ডিজাইনের ক্ষেত্রে ইউজ করতে পারবেন। আর এখান থেকে ইন্ডিভিজুয়ালি প্রত্যেকটা ইয়ার্ন আপনার ডিজাইনের কাছে ইউজ করতে পারবেন, প্রত্যেকটা ইয়ার্ন। The perforated holes in the punched cards control the warp yarns to form the shed, thereby creating the space for the webbed yarn to weave the design on the fabric. When the card comes in contact with the rods which connects the hoops perpendicular, the perforations in the cards make the other rods stay stationary. The other rods are pushed behind by means of spring attached, thereby letting the hook stay in its place. The stationary hooks are raised by a knife frame, which raises the respective warp yarns, forming shed for the webbed yarn to pass through, and thus the design is being woven into the fabric. আপনারা কি মোটামুটি ক্লিয়ার? মানে আমরা নরমালি 3টা লুমি ইউজ করব এখানে। The perforated আর বাংলাদেশের ক্ষেত্রে আপনি বাংলাদেশে যেগুলো অর্ডার দিবেন এয়ার জেট এবং রেপিয়ারে, হ্যাঁ এই দুইটা মেশিন বাংলাদেশে অ্যাভেলেবেল। আর জ্যাকার্ডের যে অর্ডার গুলা, এগুলা ম্যাক্সিমামই আপনার চায়না, তুরস্ক, হ্যাঁ ওই সাইডে আমরা মানে অর্ডার গুলা দেওয়ার চেষ্টা করি, কারণ কম প্রাইসের দিকে গেলে আপনার চায়না বেস্ট। আর আপনি যদি একটু প্রাইস বেশি দিতে চান, কোয়ালিটি যদি বেশি ভালো নিতে চান, সেক্ষেত্রে আপনি তুরস্কর দিকে যেতে পারেন। ঠিক আছে, তাইলে আমি যদি সামারি করি, কোর ফাংশন হাই স্পিড ওয়েবট ইনসারশন 1 নম্বরে, হাই ভার্সেটালিটি ওয়েবট ইনসারশন, যেটাতে আপনি
খুব ছোট ছোট ডিজাইন, ক্রিটিক্যাল ডিজাইন করতে পারবেন। আর জ্যাকার্ড লুমে আপনি কমপ্লেক্স প্যাটার্ন ফরমেশন করতে পারবেন। সবাই কি এই পর্যন্ত ক্লিয়ার? সবাই এই পর্যন্ত ক্লিয়ার? একটা কোশ্চেন ছিল। জি বলেন। আচ্ছা, কোশ্চেনটা হচ্ছে ইলাস্টিক ফ্যাক্টরিতে দেখছি যে একটা ইলাস্টিক মেশিন গুলো তো আসলে ছোটখাটো ওভেন মানে ওভেন ফ্যাব্রিকের মেশিন, তাই না? জাস্ট ওভেনটা ওয়েট অনেক বড় হয়, ইলাস্টিক একটু ছোট হয়, তাই না? আচ্ছা, এখন ইলাস্টিকের ক্ষেত্রে দেখছি যে একটা মোটামুটি রেগুলার ডিজাইনের সুতা ইনপুট দিতে, মানে ওয়ার্পের প্রত্যেকটা সুতা তো আসলে ম্যানুয়ালি ইনপুট দিতে হয়, তাই না? জি হ্যাঁ, এটা প্রায় 7-8 ঘন্টা লাগে। আমি যদি একটা ওয়ার্পিং মেশিনে, কথার কথা যদি আমি এয়ারজেট, প্রথম যেটা বললাম যে এয়ারজেট লোম মেশিন, এখানে যদি আমি একটা 60 ইঞ্চি ডায়ার ফ্যাব্রিক, মোটামুটি রেগুলার ডিজাইন, আমি যদি প্রত্যেকটা সুতা ইনপুট দিয়ে একটা মেশিন, নতুন একটা ডিজাইন চালাইতে চাই, রেডি করতে কত সময় লাগতে পারে এভারেজ? আচ্ছা, আমার এক্ষেত্রে হলে আমি যদি মেশিন সেট আপ করতে চাই, অ্যারাউন্ড 1 ঘন্টা থেকে 1.5 ঘন্টা এরকম সময় লেগে যায় আমার ফুল সেট করতে, যদি আপনি এত কম? জ্যাকার্ড লুম চালাবেন। এত যেমন কম? ইলাস্টিকের যেগুলো করি আমরা, এগুলো কিন্তু নর্মালি জ্যাকার্ডেই করি, বা কম্পিউটারের যে, জ্যাকার্ডে। হ্যাঁ হ্যাঁ। কম্পিউটারের যে আপনি দেখবেন যে আগে এগুলো একটু কঠিন ছিল, এখন যে ম্যানুয়াল, এখন তো ফুল সেটআপটা আপনার কম্পিউটারে পাঞ্চ কার্ডের মাধ্যমে চলে আসে, আমরা যেটা প্রোগ্রামিং বলি। হ্যাঁ, রাইট। এখন একটু সময় কম লাগে, কিন্তু আগে একটা সময় 5-6 ঘন্টাও সময় লেগে যেত পুরা প্রত্যেকটা ম্যানুয়ালি সুতা। আপনি এখনো যদি নারায়ণগঞ্জের এরিয়াতে যান, বিশেষ করে যারা জামদানির কাজ করে, জামদানি শাড়ি এত দাম কেন? আসলে সময় অনেক বেশি লাগে, প্লাস আপনার প্রত্যেকটা ওই যে জিনিস, প্রত্যেকটা ওয়ার্পে সুতা একটা 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 করে ইনপুট দেয়, যার কারণে Right, আসলে right, right. সময়টা অনেক বেশি লাগে। হ্যাঁ, জি জি জি, এটাই আপনার জ্যাকার্ডে প্রত্যেকটা, এই জন্যই আপনি ইচ্ছা মতো ডিজাইন করতে পারবেন। ধরেন আপনার ফুল ছবিটা আপনি যদি চান যে আমি জ্যাকার্ডে একটা ফেব্রিকের উঠাবো, আপনি চাইলে এটাও করতে পারবেন। ঠিক আছে? Okay. সেক্ষেত্রে আমার কোশ্চেনটা ছিল যে নর্মালি উইভিং মিল গুলোতে একটা মেশিনে নতুন ডিজাইন সেট করতে তুমি বলতে চাচ্ছ যে 1 ঘন্টা হলেই এনাফ? 1 ঘন্টা হলে এনাফ, রাইট। আচ্ছা, okay. এটা হলো মেশিন টু মেশিন ভেরিয়েশন করবে, বাট নরমালি আমরা 1-1.5 ঘন্টার মধ্যে এটা সেট আপ করতে পারি, চাইলেই পারি। আর Okay, আপনার okay. মেইনলি, আপনি তো ইলাস্টিকটা দেখছেন, রাইট? রাইট, হ্যাঁ। ওকে ওকে। না, ওভেনটাও দেখছি, ইনফ্যাক্ট সিস্টার ডেনিমেও দেখছি, বাট এটা আমার মানে জানা ছিল না, যার কারণে কোশ্চেনটা করলাম। আচ্ছা। জি বুঝিনি। বাকিদের স্যার একটু রিকোয়েস্ট গুলো একটু জয়েন করেন, ওরা ওয়েটিং এ আছে। আচ্ছা একটু, স্যার জ্যাকার্ডে হচ্ছে যে স্যার ওয়েবটি ইনসারশনটা কিভাবে হয় স্যার? ওয়েব ইনসারশনটা আপনি চাইলে এটা শাটল দিয়েও করতে পারেন, এটা ডবি দিয়েও করতে পারেন, এক এক মেশিন এক এক মেকানিজম। হ্যাঁ, এটা আপনার নরমালি আমরা ডবি দিয়ে করি, বা এই ডবির যে আপনার হুক যে টানতেছে দেখলেন, এই সিস্টেমও করতে পারেন, আবার শাটল পাস করে করতে পারেন ওয়েব ইনসারশনটা। এটার মেইন মেকানিজমটা হলো আপনার, যেটার জন্য আমরা জ্যাকার্ডটা বলতেছি, এটা বলতেছি যে প্রত্যেকটা ওয়ারপিয়ান আমি ইন্ডিভিজুয়ালি কন্ট্রোল করতে পারতেছি, এই জন্য আমরা এটা জ্যাকার্ড করতে বলতেছি। ঠিক আছে? বাট ওয়েবটা আপনি চাইলে এই রেপিয়ার দিয়েও কন্ট্রোল করতে পারেন, চাইলে শাটল দিয়েও কন্ট্রোল করতে পারেন। আমরা যেগুলো দেখছি ম্যাক্সিমামই আপনার রেপিয়ারের যে হুকটা আছে ওইটা দিয়ে কন্ট্রোল করে। ক্লিয়ার? স্যার হচ্ছে জি স্যার। বিয়ার্ন কি স্যার ম্যানুয়ালি ঢুকাইতে হয় যে হচ্ছে হিলাইয়ের ভিতরে? হ্যাঁ হ্যাঁ, হিল ওয়্যার তো না, এখানে হলো আপনার দেখবেন ভার্টিক্যালি আপনার ভিডিওটার মধ্যে এই যে প্রত্যেকটা, মানে কি বলে এটাকে, কার্ডবোর্ড বলে আর কি, প্রত্যেকটা ইয়ার্নের জন্য একটা করে হুক, মানে ছিদ্র আছে বা হোল আছে, ওইটার মধ্যে ইন্ডিভিজুয়ালি একটা করে ওয়ার্প ইয়ার্ন আপনি সেট করতে পারবেন ইন্ডিভিজুয়ালি। স্যার এটা কি মানে হচ্ছে মানে ম্যানুয়ালি মানে হচ্ছে স্যার হিউম্যান বিং করে নাকি স্যার মেশিনারির মাধ্যমে হচ্ছে স্যার এটা হয়ে যায়? নরমালি আমরা ফার্স্টে যে সময় ইনসার্ট করি, আপনার আমি একটা কথা বলি, আপনার মেশিনগুলোর সাথে প্রথমে আপনি যদি চান যে আমি ফার্স্টে একেবারে প্রত্যেকটা সুতা একটা একটা করে ইনসার্ট করে নিব, মেশিনে কিন্তু কাপড় পরানো থাকে বা সুতা আগে থেকেই জড়ানো থাকে। নাইলে যেটা হয় যে আপনার ফুল যদি নতুন করে ফুল সুতা যদি একটা একটা করে ইনসার্ট করে সেট করেন, আপনার কিন্তু 7-8 ঘন্টা সময় লেগে যাবে বা আরো বেশি লাগতে পারে।
এখানে যেটা হয় আগে থেকে মেশিনে সুতাগুলা এই যে আপনার যে হোলগুলো আছে এই প্যাটার্নের, এই হোলগুলোর মধ্যে আগে থেকে পরানো থাকে, জাস্ট আমরা ওইটার সাথে অ্যাটাচ করে দিই প্রত্যেকটা সুতা। ক্লিয়ার? এই জন্য সময়টা কম লাগে। জি স্যার। ওকে, আচ্ছা, এবার আমরা একটু আলোচনায় আসি যে ডিফারেন্ট টাইপস অফ ওভেন ফেব্রিক। আচ্ছা, আপনারা সবাই ফেব্রিক কনস্ট্রাকশন, কম্পোজিশন, ওভেন ফেব্রিকের আইডিয়া আছে? মোটামুটি আইডিয়া আছে সবার? জি স্যার, মোটামুটি। আচ্ছা, স্যার আমার তাও আমি একটু জাস্ট আপনাদের রিমাইন্ড করার জন্য মানে দুইটা ফেব্রিকের কম্পোজিশন আর কনস্ট্রাকশন দেখি। এই যে এই ডাটাগুলা নরমালি মিল থেকে নেওয়া। হ্যাঁ, এখানে দেখেন আমরা যদি একটু বড় করি, সিম্পল ফার্স্টে এই ডিজাইনটা যদি দেখি, দেখেন কনস্ট্রাকশন 50x50, এটা নরমালি ওয়ার্ক কাউন্ট থাকে 50 এবং ওয়াইফ কাউন্ট আছে 50। এটার মধ্যে আমরা এই কনস্ট্রাকশনটা হিসাব করি এভাবে, ওয়ার্ক কাউন্ট ইন্টু ওয়াইফ কাউন্ট ডিভাইডেড বাই ইপিআই ইন্টু পিপিআই। ইপিআই মানে হলো এন্ডস পার ইঞ্চ, মানে 1 ইঞ্চিতে আমার লেংথ ওয়াইজ কয়টা সুতা আছে এবং 1 ইঞ্চিতে আমার উইডথ ওয়াইজ কয়টা সুতা আছে। এখানে উইডথ ওয়াইজ আছে 94 এবং ইপিআই আছে 120। নরমালি 99% ফেব্রিকের ক্ষেত্রে আপনার ইপিআই পিপিআই থেকে বেশি হয়, ইপিআই পিপিআই থেকে বেশি হয়। আচ্ছা, এখানে এটা হলো গিয়ে কনস্ট্রাকশন। আরেকটা কনস্ট্রাকশন যদি দেখি, এখানে দেখেন 60/2 ইন্টু 30 SL ডিভাইডেড বাই 74 ইন্টু 64, 60/2। মানে এটা হলো আমরা নরমালি ইয়ার্নের ক্ষেত্রে দুই ধরনের ইয়ার্ন থাকে, সিঙ্গেল ইয়ার্ন আর প্লাই ইয়ার্ন। ধরেন ছোটবেলায় দেখছেন না যে পাটের দড়ি দুইটা একসাথে নিয়ে পাটের সুতা যে আমরা হাতে এভাবে প্লাই করতাম, ওইটাকে মানে দুইটা ইয়ার্নকে যদি আপনি একসাথে এইভাবে প্লাই করেন, ওইটাকে আমরা নরমালি প্লাই ইয়ার্ন বলে থাকি। আর একটা ইয়ার্ন থাকলে যেরকম এখানে আছে ধরেন 50, এটা হলো সিঙ্গেল ইয়ার্নের কাউন্ট, যে এখানে ফাইবার গুলো একসাথে টুইস্ট হয়ে একটা ইয়ার্ন তৈরি করছে, আর ওইখানে ইয়ার্ন দুইটা টুইস্ট হয়ে একটা ইয়ার্ন তৈরি করছে, ওইটাকে আমরা বলি প্লাই ইয়ার্ন। ইন্টু 30 SL, 30 হলো সিঙ্গেল ইয়ার্ন। এখানে স্ল্যাব আছে। স্ল্যাব বলতে আমরা গত ক্লাসেও কথা বলছিলাম যে স্ল্যাব মানে হলো আপনার এই থিক এন্ড থিন প্লেস, মানে একটা সুতার মধ্যে ধরেন কিছু অংশ মোটা, কিছু অংশ চিকন, কিছু অংশ মোটা, কিছু অংশ চিকন, এরকম যেই মোটা অংশটাকে আমরা নরমালি স্ল্যাব বলি, আর যে ভেরিয়েটেড অংশটা বা চিকন অংশটা ওইটাকে আমরা নরমালি বলে থাকি পজ লেংথ। স্ল্যাব লেংথ এবং পজ লেংথ এই দুইটাকে বলে থাকি। আচ্ছা, তারপরে দেখেন এটা নরমালি আমরা উইভ বলতে আমরা অনেক ধরনের ডিজাইন দেখেন আপনারা মার্কেটে, যে ওভেন ফেব্রিকের ক্ষেত্রে ভেরিয়েশন অনেক বেশি। আপনার নিট থেকে ওভেনে ফেব্রিকের ভেরিয়েশন হিউজ। আপনার ধরেন আমরা এগুলা পড়ছি এক সময়, আমরা কিভাবে হয় এগুলো দেখবো একটু পরে, যেরকম প্লেন, রাইট হ্যান্ড টুইল, লেফট হ্যান্ড টুইল, তারপরে আপনার ব্যালেন্স টুইল, হেরিংবন টুইল, এরকম অনেক কিছু পড়ছি আমরা। তো প্রত্যেকটাই কিন্তু এই যে ডাবল লেয়ার বা ডাবল ক্লথ, এরপর অক্সফোর্ড। আচ্ছা, আপনারা একটা কথা মনে রাখবেন, শার্টের জগতে সবচেয়ে বেস্ট ফেব্রিক হলো আপনার অক্সফোর্ড। শার্টে আমরা যেই ফেব্রিক গুলা ইউজ করি, ম্যাক্সিমাম বায়ারের একটা কোর অর্ডার থাকে অক্সফোর্ডের, যে অন্যান্য ফেব্রিকের অর্ডার গুলা তারা নেয়, কিন্তু অক্সফোর্ডের অর্ডারটা কমন, যে আমি প্রতি মাসে বা প্রতি সিজনে এত গজ করে আমি বা এত পিস করে আমি নিব, ঠিক আছে? এটা কমন থাকে অক্সফোর্ডে। যেমন আরেকটা স্ট্রাকচার, আরেকটা কম্পোজিশন আমরা যদি দেখি, দেখেন এখানে আছে 2/30, এটা 2/30 অথবা 30/2 লিখে, ভিআইএস মানে ভিসকোস ইয়ার। তারপরে দেখেন ইনটু 20 + 70D, এটা সম্পর্কে কারো আইডিয়া আছে? 20 + 70D এটা কি বোঝাচ্ছে? ডেনিয়ার। না, ডেনিয়ার তো আপনি বুঝলাম, 70 ডেনিয়ার, ওকে। এটা আপনার কিসের কাউন্ট বা কি, এই স্ট্রাকচারটা বলতে কি বুঝলেন? Elastinate lycra count. রাইট, ওকে। এখানে যদি আমি বলি
লাইক্রার কাউন্ট ঠিক আছে বা স্পান্ডেক্সের কাউন্ট ঠিক আছে, 70 ডিনিয়ার মার্কেটে নর্মালি ওভেনের জন্য বেশি ইউজ হয়, 40 ডিনিয়ার, 70 ডিনিয়ার আর 105 ডিনিয়ার। মানে যত বেশি কাউন্ট হবে তত স্ট্রেচেবিলিটি বেশি হবে। আপনার যদি যে হাই স্ট্রেচের ফেব্রিক চান, খুবই হাই স্ট্রেচের, তখন 105, আর যদি মিড লেভেলে চান 70 ডিনিয়ার, তার চেয়েও একটু কম চান তাহলে আমরা নর্মালি 40 ডিনিয়ার ইউজ করি। ধরেন অ্যারাউন্ড 1% করতে গেলে আমরা 40 ডিনিয়ার ইউজ করি, 2% এর ক্ষেত্রে 70 ডিনিয়ার। তার উপরে যদি আপনি করতে চান, এই আপনি চাইলে তখন 105। বাট ওভেনের ক্ষেত্রে আমরা ম্যাক্সিমাম ক্ষেত্রে আপনার ওভেনের ক্ষেত্রে ম্যাক্সিমামই ইউজ করে থাকি 40 ডিনিয়ার এবং 70 ডিনিয়ার। এখন প্রশ্ন হলো, স্পান্ডেক্সের সুতা তো আর আপনি সরাসরি ওয়েফট হিসেবে ইউজ করেন নাকি এটার মধ্যে কিছু থাকে, কে বলতে পারবেন? রাইট, স্পান্ডেক্সটা করে থাকে না, আর এর উপর দিয়ে তো হচ্ছে কটন ফেব্রিক আর কি, মানে কটন Right. ফাইবার দিয়ে স্পান করা হয়। এটাকে নরমালি আমরা কোর স্পান ইয়ার্ন বলে থাকি। এটা এই যে 20 হলো এখানে আমার কটনের কাউন্ট, আর 70 ডিনিয়ার হলো আমার স্পান্ডেক্সের কাউন্ট। মানে আমার স্পান্ডেক্সের উপরে র্যাপিং করা আছে কটনের সুতা। এখানে আপনার যদি পলিস্টার র্যাপিং করা থাকে তখন আমরা পলি স্পান্ডেক্স বলি, নাইলন র্যাপিং করা থাকলে ওইটাকে নাইলন স্পান্ডেক্স বলি, ঠিক আছে? তো নরমালি এই যে এখানে এই যে ইয়ার্ন বা অর্ডার টাইপ দেখেন, এটাকে কম্পোজিশন বলা হয়। একটা ফেব্রিকের কম্পোজিশন কি হইতে পারে দেখেন, 60% ভিসকোস, 32% কটন, 2% স্পান্ডেক্স। এটার উইভ হলো 4x4 রাইট হ্যান্ড টুইল বা ব্যালেন্স টুইল আমরা বলে থাকি, একটু পরে আমরা পড়বো। তো কনস্ট্রাকশন এবং কম্পোজিশন আর উইভ স্ট্রাকচার বুঝছেন, আপনারা ধরতে পারবেন? আরো কয়েকটা দেখাবো, আরো কয়েক এখানে আরেকটা কলাম আছে দেখেন, ফিনিশ। ফিনিশ বলতে আমি বুঝাচ্ছি এখানে অনেক ধরনের মেকানিক্যাল ফিনিশ আছে, কেমিক্যাল ফিনিশ আছে। আমরা কিছু বেসিক আমরা জানবো, সবগুলা তো আরো দেখানো সম্ভব না। এর মধ্যে সবচেয়ে বেশি ইউজ হয় আপনার ব্রাশ এবং পিচ। ওভেনের ক্ষেত্রে ব্রাশ এবং পিচ, এই দুইটা নিয়ে আমরা একটা ক্লাসে আলোচনা করব। আর এখানে যেটা লেখছে যে সিল্কি সফট, হ্যাঁ, সবসময় মনে রাখবেন সবগুলার ফিনিশিং প্রসেসে আমাদেরকে অবশ্যই সফেনার করতে হয়। মানে আপনার এখানে 2 ধরনের সফেনার আছে মার্কেট, 2 ধরনের না 3 ধরনের আমরা বলি, তার বেশিও আছে। তো এর মধ্যে সবচেয়ে বেশি ইউজ হয় ক্যাটায়নিক সফেনার, তারপরে আপনার ইউজ হয় নন আয়নিক সফেনার, তারপরে ইউজ হইলো সিলিকন ইমালশন বলে থাকি বা সিলিকন সফেনার বলে থাকি। তো সফট করার জন্য আপনার ক্যাটাগরি ওয়াইজ এগুলো ইউজ করে। এখানে এই যে এখানে দেখেন 12 × 12, 62 × 52, ওয়ার্ক কাউন্ট ইন্টু ওয়াইফ কাউন্ট ডিভাইডেড বাই ইপিআই ইন্টু পিপিআই, 2/2 ব্রোকেন টুইল। এটা হলো আমার উইভ স্ট্রাকচার। ইনডিউস এটা ব্লেজারের ক্ষেত্রে ইউজ করছে। ফিনিশ টাইপ হলো আমার পিচ। আরো যদি কয়েকটা দেখাই, এই যে এখানে দেখেন ওয়ার্পে 3টা সুতা ইউজ করছে। ওয়ার্পে নরমালি যদি 3টা সুতা ইউজ করে, এই যে দেখেন এগুলারে আমরা নরমালি গ্রিন্ডেল ফেব্রিক বলি, যে 3টা বা 4টা সুতা দিয়ে আপনার যে সময় প্লাই করা থাকে এগুলারে আমরা বলে থাকি গ্রিন্ডেল সুতা, গ্রিন্ডেল বা গ্রিন্ডেল ফেব্রিকও বলে। মোটামুটি সবাই ক্লিয়ার? কনস্ট্রাকশন আর কম্পোজিশন কি, আমি জাস্ট এই দুইটা জিনিস দেখাইতে চাইছি। আচ্ছা, গ্রিন্ডেলে 20 ভিসকোসটা 2বার করছে কেন একটা জিনিস? জি বুঝি নাই। গ্রিন্ডেলে জি জি 20 ভিসকোস একই জিনিস 2বার করছে কেন? না, এখানে ভিসকোস না, আপনার 20 SL প্লাস 20 SL ইন্ডিগো সুতা ইনটু 20 SL প্লাস 20 SL। এখানে ওয়ার্পের যে 2টা সুতা আছে, ওয়ার্পের 2টা সুতা একসাথে গেছে, প্লাই করছে। ক্লিয়ার? আপনি চাইলে ধরেন এখানে 20 SL হলো রিয়েক্টিভ ডাই,
আর 20 SL দেখেন IND লেখা আছে, ক্লিয়ার? Right, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই IND মানে হলো আমার ইন্ডিগো। ইন্ডিগো, হ্যাঁ ইন্ডিগো আপনার- ডাইড আর কি। নরমালি আমরা 99% ক্ষেত্রে বাংলাদেশে যেগুলো ইউজ করি সবই আপনার রিয়েক্টিভ ডাই দিয়ে করা। কিছু ক্ষেত্রে বায়ার স্পেসিফিক কিছু অর্ডার ইন্ডিগো ডাই চায়, তখন ওই সুতাগুলো আমরা ইন্ডিগো ডাই করে নিয়ে আসি, ঠিক আছে? রাইট, আমি ওটা দেখতে চাচ্ছিলাম, ওই যে গ্রিনডেল যেটা 3টা ইয়ার্ন একত্রে ইনসার্ট করছে, ওটা জি, একটু জি। উপরের দিকে বোধহয়। এটা কোনটা? না এটা না, ও সরি, উপরের এটা দিকে বোধহয়। গ্রিনডেল, এই তো হ্যাঁ। হ্যাঁ রাইট, সো 20 viscose plus 20/40 again 20 viscose, so Yes. 20 viscose দুইবার কেন, মানে আচ্ছা, আমি আপনার বলি, গ্রিনডেল আপনি 2টা প্লাই করে করতে পারবেন, 3টা প্লাই করে করতে পারবেন, ঠিক আছে? এখানে আপনি একই কালার ইউজ করতে পারবেন, মাল্টি কালার ইউজ করতে পারবেন। আচ্ছা, এখন আপনার প্রশ্ন হলো, এই যে দেখেন এখানে আছে কি 20 ভিসকোস প্লাস 2/40, বুঝছেন? 2/40 মানে কি, আমার একটা প্লাই ইয়ার্ন আর একটা 20 ভিসকোসের সিঙ্গেল ইয়ার্ন, এই দুইটা মিলে এক ওয়ার্পের সুতা প্লাই হয়েছে। রাইট, ইনটুর আগের যে অংশটা আছে এটা হলো ওয়ার্পের সুতা, আর ওয়ার্পের ইনটুর সুতা, পরের যে আচ্ছা। অংশটা আছে এটা হলো ওয়েফটের সুতা। ওকে, ওয়েফটে 2টা এবং ওয়ার্পে 2টা, ক্লিয়ার? আচ্ছা এখানে ওয়েফটে 2টা, ওকে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, 20 ওয়েফটে 2টা। এই যে viscose, আমি যদি আরেকটু বড় করি, এখন মনে হয় বুঝতে পারতেছেন। ইনটুর পরে হ্যাঁ এই যে ওয়েফটের যে অংশটা আছে 20 ভিসকোস প্লাস 2/40, এটা হলো ওয়েফটে 2টা, মানে 2টা বলতে আমি বুঝাচ্ছি আপনার বুঝতে পারছি, একসাথে হ্যাঁ 2টা ইয়ার্ন প্লাই করে নিচ্ছে, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, স্পেসের কারণে বুঝতে পারতেছিলাম না, ওকে এখন ক্লিয়ার। এখন ক্লিয়ার? ওকে। স্যার আচ্ছা, এখানে এসএল অনেক ধর, এসএল হ্যাঁ, বলতে বলেন। কি বোঝায় স্যার? এসএল মানে আমরা স্ল্যাব ইয়ার্ন বলে থাকি, স্ল্যাব ইয়ার্ন। ক্লাসের শুরুতে আমরা বলছিলাম যে স্ল্যাব ইয়ার্ন কি। তারপরে আপনার ধরেন এরকম হইতে পারে, লাস্টেরটা যদি আমরা একটা লাস্ট দেখাই, 63 ডিনিয়ার ইন্টু 63 ডিনিয়ার ডিভাইডেড বাই 116 ইন্টু 86 ইপিআই পিপিআই 100% পলিস্টার 1/1 প্লেন স্লিপ লাইনিং এর ক্ষেত্রে এটা ইউজ করা যায়। আপনারা কি ক্লিয়ার এই পর্যন্ত? মানে সবাই কি কনস্ট্রাকশন কম্পোজিশন দেখলে বুঝতে পারবেন? ওকে, আমি এই শীটটা আপনাদেরকে দিয়ে দিব স্টাডি করার জন্য। এগুলো আপনারা জানেন, জাস্ট আমি সহজ থেকে একটু কঠিনের দিকে যাব, তাই আমি একটু বলে নিতে হবে। তো আমরা নরমালি যদি এই প্লেন উইভ, সবচেয়ে সহজ উইভ, মানে ধরেন আপনারা একটা ওয়ার্প এবং এটা একটা ওয়েভ গেল, আমরা এটাকে বলি নরমালি 1/1 প্লেন উইভ, মানে একটা সুতা ওয়ার্প একটা সুতা ওয়েভতে গেল, এটাকে আমরা বলে থাকি প্লেন উইভ। প্লেন উইভের কমন ক্যারেক্টার হলো যে আপনার টিয়ার স্ট্রেংথ নরমালি একটু কম হবে, টেনজাইল স্ট্রেংথটা অনেক বেশি হবে। কারণ টেনজাইল স্ট্রেংথ বেশি হওয়ার কারণ হলো আপনার যেহেতু একটার সুতা একটার ওয়ার্পের দিকে যাচ্ছে, ফেব্রিকটা কম্প্যাক্ট হবে এবং ফেব্রিকটার মধ্যে আপনার এই কি বলে এই কাভার ফ্যাক্টর, এখানে একটা পয়েন্ট হলো কাভার ফ্যাক্টর। কাভার ফ্যাক্টর বলতে আমরা বুঝি, ধরেন আপনার একটা শার্ট পরছেন, শার্টের ফেব্রিক বানাইছেন, বানানোর পরে এই শার্টের মধ্যে 80% হলো ইয়ার্ন, আর মাঝখানে যে স্পেস গুলো আছে ওইটা হলো 20%। তাইলে আমরা বলবো যে ওইটাকে আমরা কাভার ফ্যাক্টর বলে থাকি, যে 80% কাভার ফ্যাক্টর। কাভার ফ্যাক্টর যদি এরকম হয় যে আমার 80% ইয়ার্ন, আমরা নর্মালি বলে থাকি যে এটা ভালো, যে স্পেস কম আছে। তো আমার কম্প্যাক্ট হলে ধরেন 90% যদি ইয়ার্ন হয় আর 10% যদি আমার ফাঁকা স্পেস থাকে, তাহলে এগুলো হলো নর্মালি কম্প্যাক্ট ফেব্রিক। এবং ইয়ার্ন যদি বেশি হয় তো ওইখানে টেনজাইল স্ট্রেংথটা নর্মালি বেশি থাকে আর টিয়ার স্ট্রেংথটা নর্মালি ল থাকে। টেনজাইল স্ট্রেংথ কি, টিয়ার স্ট্রেংথ কি, আমরা একটা ক্লাসে টেস্টিং এর অ্যানালাইসিস যে সময় করব আরো একটু ডিটেলসে বলবো। আর আপনারা হয়তো জানেন এই বিষয়ে, যদি না জানেন আমি আরেকবার বলবো, সমস্যা নেই। যেরকম আমরা প্লেন উইভের ক্ষেত্রে দেখছি যে এখানে শুধু 30 SL ইন্টু 30 SL ডিভাইডেড বাই 74 ইন্টু 64 এরকম হইতে পারে, অথবা যদি প্লাইড ইয়ার্ন ইউজ করেন আপনি 60/2 ইন্টু 30 SL
ডিভাইডেড বাই 74 ইন্টু 64 এরকম হইতে পারে। কম্পোজিশন 100% বিসিআই কটন। বিসিআই কটন এটা আমাদের সার্টিফিকেশন জনিত একটা ক্লাস আছে, ওইখানে আলোচনা করব। বাট আপনারা এতটুকু জেনে রাখেন, বিসিআই মানে হলো বেটার কটন ইনিশিয়েটিভ। সবাই জানেন, অনেকে নাও জানতে পারেন যারা নতুন। বিসিআই মিনস বেটার কটন ইনিশিয়েটিভ। প্লেনের মধ্যে অনেক ধরনের ডেরিভেটিভস আছে। আমরা দেখানোর চেষ্টা করছি যে আমাদের বাংলাদেশ মার্কেটে আমরা যে সময় ফেব্রিক টেক হব বা ফেব্রিক নিয়ে কাজ করব, কোনগুলা সবচেয়ে বেশি ইউজ হয়। হ্যাঁ, যেমন এটা শার্টের ক্ষেত্রে সবচেয়ে বেশি ইউজ হয় ফিলাফিল উইভ। আমরা যদি একটা মানে লাইনে ব্যাখ্যা করি, ইট ইজ ওভেন ইউজিং অল্টারনেটিং লাইট এন্ড ডার্ক থ্রেডস। মানে এখানে একটা সুতা হবে লাইট আর আরেকটা সুতো হবে ডার্ক কালারের। যেরকম আপনি এক্সাম্পল যদি বলি, ওয়ান লাইট ব্লু থ্রেড, ওয়ান ডার্ক ব্লু থ্রেড, এটা মিলে যেই ডিজাইনটা হবে এটাকে বা টেক্সচারটা হবে, এটাকে আমরা নর্মালি বলে থাকি ফিলাফিল উইভ বা থ্রেড টু, ফ্রেঞ্চের ভাষায় এটাকে বলে থ্রেড টু থ্রেড, থ্রেড টু থ্রেড অথবা ফিলাফিল উইভ। আমরা আপনারা গেলেই কমনলি এটা দেখবেন যে এই নামটা আসতেছে যে ফিলাফিল। এটার কালারের উপর বেস করে নামকরণ করা হয়েছে, ঠিক আছে। যেরকম কনস্ট্রাকশন এরকম হইতে পারে, এটাও প্লেন উইভের ডেরিভেটিভস। 40 ইন্টু 40 ওয়ার্ক কাউন্ট, ওয়েব কাউন্ট, ইপিআই 110 ইন্টু পিপিআই 90, 100% বিসিআই কটন। সব অনেক বেশি ইউজ হয়। শ্যামরের নাম আপনারা অনেকে শুনছেন। এই শ্যামরেটা খুবই ক্রিটিক্যাল। আপনার এমনি দেখতে মনে হবে খুব সহজ, যে আপনার ওয়ার্পে যে কোনো একটা সুতা ইউজ করবেন, ওয়েফটে মাস্ট আপনার ইউজ করতে হবে হোয়াইট সুতা। এখন প্রবলেম হয়ে যায় কোন জায়গায়, যে দেখা যায় যে আপনি ওয়ার্পে সুতা ইউজ করলে ওয়েফটের যদি লটের ভেরিয়েশন হয়, মানে সাদার মধ্যে তো অনেক ধরনের শেড আছে, তো ইয়ার্ন টু ইয়ার্ন আপনি ধরেন একসাথে 5000 কোন কিনলেন, তো আপনার আরো লাগবে হইলো ধরেন সামহাউ সেকেন্ড লট আপনার আরো 5000 কোন লাগবে, আপনি সেকেন্ড লট নিয়ে আসলেন, দেখা যাচ্ছে দুইটার মধ্যে একটু ভেরিয়েশন আছে। তো ভেরিয়েশন থাকার কারণে ওয়ার্পের সুতা এবং ওয়েফটের সুতা দুটার মধ্যে যে এই ব্যালেন্সের যে ব্যাপার থাকে, আপনি ফেব্রিক ঠিক মতো বানালেন, যে কালারের যে এপিয়ারেন্স, ওই এপিয়ারেন্সটা সবসময় এক নাও থাকতে পারে যদি ইয়ার্নের লটের ভেরিয়েশন হয়। ক্লিয়ার? এখানে দেখতে মনে হচ্ছে খুব সহজ, যে আমি একটা ওয়ার্পের সুতা যে কোনো একটা ধরেন আপনি ব্লু সুতা ইউজ করলেন, ওয়েফটে আপনি ইউজ করলেন হলে আপনার কি বলে হোয়াইট সুতা। তো ওয়ার্প আর ওয়েফটের এই ভেরিয়েশনের উপর বেস করে এটার নামকরণ করা হয়েছে শ্যামরে। লাস্ট লাইনটা যদি আমরা দেখি, শ্যামরে হ্যাজ এ কালার্ড ওয়ার্প, ভার্টিক্যাল থ্রেডস and a white weft, horizontal threads, while filafil alternates light and dark color threads in both the warp and the weft. আপনারা পার্থক্যটা বুঝতে পারছেন ফিলাফিল এবং শ্যামরের মধ্যে? জি ভাই। ওকে, এবার আসি অক্সফোর্ড, সবচেয়ে জনপ্রিয় ফেব্রিক, বিশেষ করে শার্টের জগতে। আপনি আমি এরকম কোনো মানুষ নাই আমরা এই কি বলে অক্সফোর্ডের ফেব্রিক আমরা পরি নাই দৈনন্দিন জীবনে, এরকম কেউ নাই, ঠিক আছে। কিন্তু স্ট্রাকচারটা সম্পর্কে আমাদের আইডিয়া নাই। এখানে যেটা হয় সিম্পল, আপনার আমি বলছি যে এটাও প্লেনের ডেরিভেটিভস। এখানে প্লেন যেটা আছে, যে আপনার একটা ওয়ার্প গেল আরেকটা ওয়েভ গেছে, এভাবে। ক্লিয়ার? আর অক্সফোর্ডের ক্ষেত্রে হয় যে আপনার দুইটা ওয়ার্প একসাথে যাবে, দুইটা ওয়ার্প আর ওয়েফট হবে একটা। দেখ যেরকম 40 + 40, 40 + 40 মানে কি দুইটা ওয়ার্পিয়ান একসাথে যাচ্ছে। এখানে কিন্তু প্লাই না, আপনারা মিসম্যাচ করবেন না, এটা প্লাইডিয়ান না। প্লাইডিয়ান হলে আমরা একসাথে আগে থেকেই টুইস্টিং করে নেব, এটা টুইস্টিং না। দুইটা হিলোয়ারের, একটা হিলোয়ারের ভিতর দিয়ে দুইটা সুতা যাবে ওয়ার্পের। 40 + 40 এটা হলো আমার ওয়ার্পের সুতা। আর ওয়েফটে আমি যে কোনো সুতা ইউজ করতে পারি। এখানে আমি 30/2 প্লাইডিয়ান ইউজ করছি, এটা ইউজ না করে আমি যদি 30 ইউজ করতাম সেটাও হবে। 110 × 50, এটা হলো ইপিআই × পিপিআই।
এই যে আমরা সিঙ্গেল ইয়ার্ন এবং প্লাই ইয়ার্নের কথা বলছি, সিঙ্গেল ইয়ার্ন যদি আমি বলি যে ফাইবার গুলাকে টুইস্টিং করে বানানো হয়, আর প্লাই ইয়ার্ন দুইটা ইয়ার্নকে টুইস্ট করে তারপরে বানানো হয়। আমরা একটা সিম্পল ভিডিও দেখবো, তাইলে আরো ক্লিয়ার হবো। দেখেন, The Oxford weave is also a plain weave derivative. In this weave, warp ends weave as one, while each filling yarn weaves alone. In most cases, the warp yarns are half the size of the filling yarns. আপনারা কি অক্সফোর্ডটা বুঝতে পারছেন? কারণ অক্সফোর্ডটা আপনাদের বেশি জানা জরুরি, কারণ এটা আপনি রেগুলার ইউজ করবেন। আমরা ঠিক আছে, রিস্ক ঠিক আছে। অ্যানালাইসিসের সময় এই ফেব্রিক গুলার রিস্ক অ্যানালাইসিস আমাদের একটা পোর্শন আছে, যেখানে এই ফেব্রিক গুলার আসলে আমি আমার দৈনন্দিন জীবনে বা ইন্ডাস্ট্রিতে কি কি প্রবলেম হয় এগুলার প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স আপনাদের সাথে শেয়ার করব, যাতে আপনি এই ফেব্রিকটা আসলেই ওই যে ডিজাইন প্যাক অ্যানালাইসিসের সময় আপনি ধরতে পারেন যে এই ফেব্রিকে এই ধরনের প্রবলেম হইতে পারে, আপনি আগে থেকে সতর্ক হয়ে যাবেন। কারো কোনো কোশ্চেন আছে? আচ্ছা, তার মানে কি প্লেন উইভের ডেরিভেটিভ গুলোর মধ্যে অক্সফোর্ড ফেব্রিকের ইপিআইটা অলওয়েজ একটু বেশি থাকে? না, অক্সফোর্ডের ইপিআই বেশি থাকে তা না, আমি আপনাকে মানে বলি। থাকা কি উচিত না, কারণ দুইটা প্যারালাল যাচ্ছে। না, দুইটা ইয়ার্ন একসাথে যাচ্ছে, বা দুইটা ইয়ার্নকে আমরা বলতেছি না যে আপনার 110 55 × 2 110 এরকম, ঠিক আছে? হ্যাঁ, আলাদা আলাদা যাচ্ছে। হ্যাঁ, আলাদা আলাদা যাচ্ছে, কিন্তু মানে এখানে দুইটা সুতাকে আমরা একটা সুতা ধরতেছি আর কি। ক্লিয়ার? আচ্ছা আচ্ছা, মানে এন্ড পার ইঞ্চ হিসাব করার সময় আমার কথা হচ্ছে এটা, যখন আমি এন্ড পার ইঞ্চ হিসাব করব হ্যাঁ হ্যাঁ, তখন কি আমি ওই যে 40 + 40 ছিল ওই দুটাকে কি আমি এক ধরবো? একটা ধরবেন, রাইট, একটা ধরবেন। কেন? কারণ দুইটাকে আমার কাউন্টটা করতেছি আমি একটা হিসাব করেই, কারণ আমি যে সময় রিড স্পেস ক্রিয়েট করবো বা রিড কাউন্ট হিসাব করব, এটা আপনার রিড কাউন্ট বা রিড স্পেস সম্পর্কে আপনাদের আমি যদি বলি নাই, কারণ এটা অনেক বিশাল আলোচনা। মেশিন বুঝতে পারছি আমি, হ্যাঁ হ্যাঁ, রিড স্পেস যেটা বুঝতে পারছি আমি, হ্যাঁ, যেটা মানে আমি একটা আরেকটা স্পেস। ভিডিও দেখাই, তাহলে বুঝতে পারবেন। এই যে দেখেন, এটা ম্যানুয়াল করা, হ্যাঁ, ইউটিউবের লিংকও দেওয়া আছে, ইউটিউবে পাবেন। You're going to learn Oxford. Oxford is 2 of 1. Then 1 of 1 is like a basket of Oxford is also like a basket because it goes up to down. But the only speciality of Oxford is that its depth is twice the thickness of the width. আপনি এখানে ক্লিয়ার দেখেন, এই যে ভেরি ক্লিয়ার। হ্যাঁ, ভেরি এখন ক্লিয়ার। আমার কোশ্চেন এটাই যে ওই যে দুইটা শুধু দেখা যাচ্ছে, এই দুইটাকে আমি ইপি হিসাব করার সময় দুইটাকে আমি একটাই ধরবো? রাইট রাইট রাইট। আচ্ছা, এটাই কনফিউশন ছিল। ওকে, ঠিক আছে। ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, আরেকটা সবচেয়ে বেশি ইউজ হয়, হ্যাঁ, আমি আমার এই মানে কেরিয়ারের মধ্যে যতগুলা ওভেন ফেব্রিক ইউজ করছি, এটা বায়ার খুব চুজ করে স্ট্রেচ অক্সফোর্ড। এই ফেব্রিকটা আসলে সবাই করতে পারে না, ইন সেন্স অফ কেন করতে পারে না এটাও আমি আলোচনা করব আমার রিস্ক অ্যাসেসমেন্ট জোনের মধ্যে। শুধু এটা জেনে রাখেন যে এখানে আমরা ওয়েবটা আগে ইউজ করছিলাম কি কটন, এটা ইয়েটা ভুল হয়েছে, এটা হবে আপনার আচ্ছা, এখানে 40 + 40 আগের মতোই, যে দুইটা ইয়ার্ন একসাথে যাচ্ছে, ইনটু 16 + 70D, মানে এখানে একটা ওয়েফটে যে ইয়ার্নটা ইউজ হবে এটাকে আমরা বলি নরমালি কটন স্পান্ডেক্স। ক্লিয়ার? মানে পার্থক্যটা হলো এখানে স্পান্ডেক্স সুতা আমি ইউজ করব, এতটুকুই। কিন্তু কেন এটা ক্রিটিক্যাল করাটা, এটা আমরা রিস্ক অ্যানালাইসিস ক্লাসে আলোচনা করব। তারপরে আপনারা দেখেন ভয়েল ফেব্রিক, আপনারা জানেন, জাস্ট সিম্পল দুইটা লাইন এখানে ক্লিয়ার থাকেন যে এটা খুবই লাইট ওয়েটের একটা ফেব্রিক, জিএসএম অনেক কম হয়, নরমালি ধরেন 100 বা 90 এরকম জিএসএম থাকে। আর আমরা নরমালি ব্লাউজ বা বিভিন্ন ধরনের ড্রেস এগুলোর জন্য তৈরি করি। হাইলি টুইস্টেড কমডিয়ান্স, এটা অনেক হাই টুইস্টের মাধ্যমে তৈরি করা, যেই আমরা কার্ডিয়ান, কমডিয়ান এবং কম্প্যাক্ট ইয়ার্ন, জাস্ট এতটুকু বোঝার চেষ্টা করি। ডিটেলস অনেক আলোচনা করলে করা যায়, এতটুকু আমরা বুঝবো যে একটা সুতো হলো ওপেন এন্ড, ওপেন এন্ড হলো আমার রটোরিয়ান, এটা হলো মোটা সুতা, হ্যাঁ, বা আপনার কি বলে একটু থিকার ইয়ার্ন যেগুলো আছে
কোয়ালিটি মানে মোটামুটি ভালো, খুব ভালো না। এটা হলো আমার ওপেনিং ইয়ার্ন। ওপেনিং আমরা খুব কম ইউজ করি। দেন আমরা কার্ডেড ইয়ার্ন, যেগুলো আমরা নাম পড়ছি, কিছুটা ভালো ওপেনিং থেকে কার্ড ইয়ার্ন ইউজ করতে পারি। তার চেয়ে যদি ভালোর দিকে যাইতে চাই, যে কার্ডের থেকে ভালো, আমরা কম ইয়ার্ন ইউজ করব। কম ইয়ার্ন থেকেও ভালো ফাইনার কোয়ালিটি যদি ইয়ার্ন ইউজ করতে চাই, যেগুলোতে থিক এন্ড থিন প্লেস বা নেপস খুব কম থাকে, তখন আমরা ইউজ করবো হলো আপনার কম্প্যাক্ট ইয়ার্ন, যেটা মানে আমাদের লেটেস্ট টেকনোলজি স্পিনিং এর ক্ষেত্রে কম্প্যাক্ট ইয়ার্ন। কম্প্যাক্ট ইয়ার্নের মধ্যেও ক্যাটাগরি আছে, যে কার্ড কম্প্যাক্ট না কম কম্প্যাক্ট। তো আমাদের সবচেয়ে মার্কেটে ভালো হইলো কম কম্প্যাক্টের সুতা, ঠিক আছে। তাইলে এটার জন্য আমরা ভয়েল ফেব্রিকে হাইলি টুইস্টেড কম ইয়ার্ন ইউজ করার চেষ্টা করি। মার্কেটে আমি যেটা দেখছি আপনার, বিশেষ করে যে ভয়েল ফেব্রিক গুলা 80 বা তার উপরে যে কাউন্ট গুলো আছে, তার উপরে কাউন্ট গুলো থাকে, এবং ফেব্রিকটা খুবই ট্রান্সপারেন্ট এবং ফ্লাফি হয়, ঠিক আছে। আমরা যারা আমাদের উমেন্স আছেন, অনেকেই কিন্তু এই ভয়েল ফেব্রিক মার্কেট থেকে কিনে থাকেন। যদি অনেকে নাও চিনতে পারেন, পপলিনকেও ভয়েল ফেলা বিক্রি করে দিতে পারেন। আর আরেকটা সবচেয়ে বেশি ইউজ হয় হলো আপনার বিশেষ করে আমরা লোকালি দেখবেন যে ফর্মাল শার্ট যেগুলো ইউজ করে, হ্যাঁ, ফর্মাল শার্টের ক্ষেত্রে যদি 100% কটন ইউজ করে, বেশিরভাগ ক্ষেত্রেই পপলিন ইউজ করে। 100% কটন ছাড়াও আপনার পলিকটন অথবা সিবিসি, যেটা চিপ ভ্যালু অফ কটন বলে, সেটা যেমন 65% পলিস্টার 35% কটন, এরকম, বা 60% কটন 40% পলিস্টার, এরকমও ইউজ হইতে পারে। তো পপলিনটা কেন ইউজ করে? পপলিন ফেব্রিকটা অনেক কম্প্যাক্ট থাকে এবং শাইনি থাকে, চকচক করে, হ্যাঁ। যেহেতু ফেব্রিকটা অনেক কম্প্যাক্ট, সুতাগুলো খুব কাছাকাছি থাকে, সেজন্য এটাকে খুব চকচক লাগে। আমরা মার্কেটে যে পপলিন গুলো ইউজ হয়, ইপিআই পিপিআই অনেক বেশি থাকে, ঠিক আছে। ধরেন 124, 94, এরকম হইতে পারে, 150x94 এরকম হইতে পারে। তো সেক্ষেত্রে আমরা ইউজ করি নর্মালি ধরেন 40 কাউন্টের, 50 কাউন্ট, 60 কাউন্ট, এই তিনটা সবচেয়ে বেশি ইউজ হয়। আমরা দেখবেন যে বলে দিবে আপনাকে, যে এরকম বলবে যে 40s পপলিন, 50s পপলিন, 60s পপলিন, এটা ডিজাইন প্যাকে এইভাবে লেখা থাকতে পারে। তখন বুঝে নেবেন যে 40s পপলিন বলতে বোঝাচ্ছে যে ওয়ার্পে 40 এবং ওয়াইফটে 40। 50s পপলিন বলতে ওয়ার্পে 50, ওয়াইফটে 50। 60s পপলিন বলতে ওয়ার্পে 60, ওয়াইফটে 60। আপনারা ক্লিয়ার পপলিন বিষয়ে? নর্মালি ফর্মাল শার্টে বেশিরভাগ ক্ষেত্রে এটা ইউজ করে পপলিন ফেব্রিকটা। সেক্ষেত্রে কি ইপিআই পিপিআই এটা বলা থাকবে নাকি সেটা ধরে নিতে না, ইপিআই পিপিআই ভেরিয়েশন হবে স্বাভাবিক। আপনি যদি এই ফাইনার কাউন্টের সুতা ইউজ করেন 60s এর ক্ষেত্রে ইপিআই পিপিআই আরো বেশি হবে। ক্লিয়ার? না, এখন বায়ার যদি বলে দেয় 60s পপলিন, তাহলে সেক্ষেত্রে আমি কি ইপিআই পিপিআই কি ধরে ইপিআই পিপিআই যেটা আছে, আপনি বায়ার তো বইলা দিবে, মানে নরমালি কাউন্টটা বলে দেয় না। 60s পপলিন যদি ইউজ করে, আপনার 60s পপলিন বানাইতে আমরা নরমালি যে ইপিআই পিপিআই সম্পর্কে বায়ারের নরমালি আইডিয়া থাকে না, বা ওটা বলে ওটা বেসড অন আওয়ার এক্সপেরিয়েন্স, ওটা আমরা করে দিব আর কি। মানে নরমালি ওরা যেটা করে, ওরা পপলিন এইভাবে বলে দেওয়ার চেয়ে বেশি প্রিফার করে আপনি ধরেন সোয়াজ বা ছবি দিয়ে দেয়, যে আমার এই মিলের এই ফেব্রিকটা 60s পপলিন লেখা আছে। ধরেন আপনি মিলের হ্যাঙ্গার পাঠাইছেন, ওইখানে হয়তো লেখা ছিল 60s পপলিন, সে ওইখান থেকে লিখে দেয়। বাট এটা যে কাউন্ট ইপিআই পিপিআই নরমালি কিন্তু খুব রেয়ার কেসে লেখা থাকে, ঠিক আছে। মানে বায়াররা নরমালি এই জিনিসগুলা, টেকনিক্যাল জিনিসগুলা নিয়ে তারা হাত দেয় না। ক্লিয়ার? ভাইয়া আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা ভাইয়া, এই যে পপলিন কিংবা ভয়েল ফেব্রিক, এগুলো তো প্লেন ফেব্রিক, সো এগুলোর স্পেশালিটি কেন এটাকে পপলিন বলা হচ্ছে কিংবা ভয়েল? শুধুমাত্র ইয়ানের কাউন্টের কারণে নাকি অন্য কোনো? এটা নরমালি আমরা ক্যাটাগরাইজ করছি, ধরেন প্লেনের মধ্যে প্লেনের অনেকগুলো ডেরিভেটিভস। এখন ভয়েলের ক্ষেত্রে আমরা যদি ভয়েলগুলা নরমালি ধরেন 90, 100 কাউন্ট, 100 জিএসএম এরকমের মধ্যে হয়, আর পপলিন গুলা একটু কম্প্যাক্ট স্ট্রাকচার হয়। স্ট্রাকচার এবং আপনার ধরেন শাইনিনেস, তারপরে আপনার কাউন্ট, সবকিছু মিলেই একটা নামকরণ করা হয়েছে, জাস্ট, আর কিছুই না। আচ্ছা, ইয়ানের কাউন্টের কারণে এটার স্ট্রাকচারটা ভিন্ন হচ্ছে। ইয়ার্নের কাউন্ট এবং আপনার কি বলে
এই শাইনিনেস এর উপর তো একটা ব্যাপার আছে। আপনি যদি কম্প্যাক্ট ফেব্রিক এখানে না হয়, আপনি ধরেন 40 কাউন্টের বানাইলেন, আপনি কিন্তু অক্সফোর্ডও বানাইছেন 40 দিয়ে, হ্যাঁ। বাট পপলিনও বানাচ্ছেন 40 দিয়ে, তাহলে পার্থক্যটা কোন জায়গায়? নাম তো একটা কারণে হচ্ছে। হ্যাঁ, অক্সফোর্ডে তো আমরা দুইটা ওয়ার্পে দুইটা সুতা ব্যবহার করতেছি, রাইট। পপলিনের ক্ষেত্রে প্লেনই ব্যবহার করতেছি, বাট ইয়ান কাউন্টটা হয়তো অনেক বেশি ফাইনার কাউন্ট ইউজ অনেক হচ্ছে। ফাইনার কাউন্ট ইউজ করতেছি, এবং সেক্ষেত্রে ফেব্রিকের কম্প্যাক্টনেস না অনেক বেশি, আমার ইপিআই পিপিআই এটাও অনেক বেশি, যে কাভার ফ্যাক্টর অনেক বেশি হবে, বললাম না যে আপনার এই কম্প্যাক্ট বেশি হইতে হলে তো আপনার সুতা অনেক বেশি হইতে হবে, ইয়ার্ন অনেক বেশি হইতে হবে। আচ্ছা, তাহলে বয়েল সবচেয়ে কাভার ফ্যাক্টর বেশি হচ্ছে পপলিনে, আর বয়েলের ক্ষেত্রে হচ্ছে কি কাউন্টটা বেশি। হ্যাঁ, কাউন্টটা বেশি হবে, রাইট। আপনি দেখেন এখানে যদি পার্থক্য করি, এটা যদিও আমি মানে কিছু ইমেজ এআই দিয়ে জেনারেট করছি আপনাদের সুবিধার জন্য। এই এখানে দেখেন হাইলি টুইস্টেড ফাইনার ডেনসিটি ওয়ার্ক ইউজ হবে, আর এখানে ফাইনার ইয়ার্ন থিকার ওয়েফট ইয়ার্ন ইউজ হবে পপলিনের ক্ষেত্রে। থিকার ওয়েফট ইয়ার্ন এটা অনেক থিওরিটিক্যালি অনেকে বলে, বাট প্র্যাকটিক্যালি আমার কিন্তু একই কাউন্টের ইয়ার্নই ইউজ হয়। ঠিক আছে, আমরা একটু আগে যেটা দেখলাম। এরপরে হলো আপনার ম্যাট আর বাস্কেট উইভ। আচ্ছা, একটা কোশ্চেন, ভয়েলে কি যেহেতু খুব হাই কাউন্টার ইয়ার্ন ইউজ হয়, এখানে কি ভর্টেক্স ইউজ হয়? ভর্টেক্স আপনি ইউজ করেন, মানে ভর্টেক্সের যে ব্যাপারটা আছে, আপনি ভর্টেক্স আর রিং এর, ভর্টেক্স আমরা নরমালি ইউজ করি হলো আপনার ফাইবারের যদি হেয়ারিনেস আপনি কমাইতে চান, হ্যাঁ, ভর্টেক্স ভিসকোস বলে থাকি, যে আপনার হ্যাঁ, সেটাই। হেয়ার, এটা আসলে ইয়ার জন্য না, নট ফর কি বলে ভয়েল পপলিন মানে এইভাবে কনস্ট্রাকশনের উপরে না, এটা মেইনলি ব্যবহার হয় আপনার, যে আপনি এটা কোন উদ্দেশ্যে ইউজ করবেন। এটা যদি আপনার অনেক ফেব্রিকে দেখবেন পিলিং ইউজ হয় বা ফাজিনেস বেশি আছে, ওই কনসেপ্ট থেকে ভর্টেক্স ভিসকোস অনেকে যায় কোয়ালিটি ইমপ্রুভ করার জন্য। রাইট, ওকে, ক্লিয়ার? ঠিক আছে। ওকে, দেন হলো আপনার ম্যাট অর বাস্কেট উইভ। এটা হইলো আপনার 2x, এগুলো হইলো আমরা যেরকম ধরেন পাটের বস্তা দেখছি, হ্যাঁ, বা মোটা দেখবেন যে অনেক ধরনের ফেব্রিক আছে একটু মোটা, যেখানে 2x2 বাস্কেট উইভ, মানে দুইটা ওয়ার্পের সুতা, দুইটা ওয়েবসের সুতা যাচ্ছে। আগে আমরা প্লেনের, এটাও প্লেনের ডেরিভেটিভস, প্লেনে আমরা কি বলছি যে একটা ওয়েবটের সুতা একটা ওয়ার্পের সুতা যাচ্ছে, আর এখানে ধরেন দুইটা ওয়ার্পের সুতা দুইটা একসাথে যাচ্ছে। আবার এই তিনটা ওয়ার্পের সুতা তিনটা ওয়েবটের সুতা হইতে পারে, চারটা ওয়ার্পের সুতা চারটা ওয়েবটের সুতা হইতে পারে। এই পেয়ার মানে পেয়ার হিসেবে যাবে, ওয়ান কাইন্ড অফ আমরা দাবা ঘর যেরকম দেখছি চেকার বোর্ড ইফেক্ট, ওই টাইপের। এটাকে আমরা বাস্কেট বা ম্যাট উইভ বলে থাকি। এটা যারা যেই ফেব্রিক গুলো তৈরি করা হয়, এটাকে আমরা নর্মালি বলে থাকি ক্যানভাস ফেব্রিক। আমরা নাম শুনছি ক্যানভাস ফেব্রিকের। ক্যানভাস ফেব্রিক গুলা নর্মালি যেটা হয় একটু মোটা হয়, হ্যাঁ, ধরেন 300 জিএসএম হইতে পারে, 250 জিএসএম হইতে পারে, একটু ভারী কাপড়। যেগুলা ধরেন আপনি যদি মোটা কাউন্টের বা ভারী ফেব্রিক বানাইতে চান, সেক্ষেত্রে যেটা লাগবে আপনার ধরেন 7 কাউন্ট, 6 কাউন্ট বা 10 কাউন্ট, এই ধরনের কাউন্ট গুলা ইউজ করতে হবে। ফাইনার কাউন্টের সুতা ইউজ করে কিন্তু আপনি এটা করতে পারবেন না, কারণ ফাইনার কাউন্ট যদি আপনি ইউজ করেন তখন এটা হয়ে যাবে কম্প্যাক্ট বা অনেকটা ভয়েল পপলিন ওই দিকে চলে যাবে। তো সেক্ষেত্রে আমরা ম্যাক্সিমাম ক্ষেত্রে 7 কাউন্ট এবং 10 কাউন্ট ক্যানভাসের ক্ষেত্রে বেশি ইউজ হয়। প্লেন ক্যানভাস আমরা নর্মালি বলে থাকি ওই যে 2x2 যেটা মানে বাস্কেট উইভ, প্লেন ক্যানভাস এটা বলতে পারি। আর আরেকটা নামকরণ করা হয়েছে, যদি এটাকেই মানে প্লেন ক্যানভাসটা আপনার 2x2 হইলো, এটার মধ্যে স্পেস অনেক বেশি থাকে, আপনার এয়ার পাস হয় খুব বেশি। যদি এটাকে অনেক মানে হাই পিপিআই দিয়ে করা হয়, টাইট এবং ডেন্স করা হয় অনেক বেশি থিকার থ্রেড দ্বারা, তখন এটাকে আমরা বলি ডার্ক ক্যানভাস। মানে প্লেন ক্যানভাসেরই আরেকটা টাইট বলতে পারেন আপনি ডার্ক ক্যানভাসকে। ঠিক আছে, এটা আপনার ব্যাকপ্যাকস বা বিভিন্ন ধরনের হ্যান্ডব্যাগস যেগুলো আমরা ইউজ করি, আপনারা যদি ক্লিয়ার ইমেজটা দেখেন, আপনারা দেখতে পাইতেছেন এখানে ছবিগুলো দেখতেছেন? জি ভাই, ওকে, মানে এটা হলো আপনার ওই যে আমরা পাটের ব্যাগ বা এগুলাতে যে দেখি প্লেন উইভি,
কিন্তু একটু থিকার ইয়ার্ন ইউজ করে, অনেক মোটা কাউন্টের ইয়ার্ন ইউজ করতে হবে। আমরা শুধু এতটুকু মনে রাখি যে আমরা ক্যানভাসের ক্ষেত্রে ম্যাক্সিমাম সময় দেখবেন যে 7 কাউন্ট এবং 10 কাউন্ট, এই দুইটা কাউন্টই সবচেয়ে বেশি ইউজ হয়। আপনি 100% কটন হইতে পারে, আপনি চাইলে কটন পলি মানে পিসি সিবিসি এগুলো ইউজ করতে পারেন, সমস্যা নেই। আরেকটার নাম হইলো আপনার পানামা ক্যানভাস। দিস ইজ এ ভেরিয়েশন অফ প্লেন ওয়েভ। Instead of single yarns interlacing, 2 or more warp yarns and 2 or more weft yarns are interlaced together as a single unit. এটা হলো আপনার মোর ফ্লেক্সিবল এবং সফার হবে, অ্যাবজর্বেন্সি অনেক বেশি পানামা ক্যানভাসের ক্ষেত্রে। তারপরে আপনার ডেনসিটি একটু কম তুলনামূলকভাবে। বিশেষ করে আমরা জ্যাকেট বা ভারী যে উইন্টারের ট্রাউজার, তারপরে আপনার কুশন কাভার, কার্টেন্স, এগুলোর ক্ষেত্রে আমরা নরমালি পানামা ক্যানভাসটা ইউজ করে থাকি। এবার আসি আপনার রিপ স্টক ফেব্রিক। বাংলাদেশের আর্মিদের বর্তমান যে ড্রেসটা আছে, বাংলাদেশের আর্মিদের বর্তমান ড্রেসটা রিপ স্টক ফেব্রিক। একটা জিনিস, সেটা হচ্ছে ওই আগের স্লাইড গুলাতে পানামা ক্যানভাস বা ক্যানভাস, ওইখানে সবার সুবিধার জন্য স্লাইডটা পাঠানোর আগে যদি কিছু এক্সাম্পল স্ট্রাকচার দিয়ে দেওয়া যায় তাহলে ভালো হয়। আচ্ছা ঠিক আছে, আমি ওটা অ্যাড করে দিব। আমি ওটা স্লাইডে add আমি করে আসলে অনেক কিছু অ্যাড করি না, হিবিজিবি হয়ে যাবে এজন্য। না, অ্যাট লিস্ট একটা এক্সাম্পল থাকলে সবাই একটু বুঝতে পারবে যে কিভাবে। ওকে ওকে, আমি ক্লিয়ার করে দিব, সমস্যা নেই। ভাই একটু একটা জিনিস বলতাম, আমাদের ওই যে প্রতিটা ফ্যাব্রিকের সাথে উইভ স্ট্রাকচারটা যদি মানে রিপিটটা যদি অ্যাড করে দেওয়া হতো সেটা হবে আরো ভালো হতো আর কি। মানে আপনার ওই যে উইভি স্ট্রাকচারটার কথা বলতেছেন? জি জি জি, ইন্টারলেসিং ওকে যে ওকে, স্ট্রাকচার। নো প্রবলেম নো প্রবলেম, আমি অ্যাড করে দেব এটা আপনাকে পাঠানো আগে। আচ্ছা, থ্যাংক ইউ। রিপ স্টক ফেব্রিক, আপনারা এই ধরনের ফেব্রিক দেখছেন বা বাংলাদেশের বর্তমান আর্মির ড্রেসটা ফলো করছেন কিনা আমি জানি না। রিপ স্টক ফেব্রিকটা হলো আপনার আপনার যে এক্সিস্টিং ওয়ার্প ওয়েব দিয়ে আপনি ফেব্রিক বানাবেন, কিন্তু এর মধ্যে ওয়ার্পের দিকে একটা গ্রিড হবে, ওয়েবটের দিকে একটা গ্রিড হবে, মানে বক্স বক্স আমরা যে গ্রিড দেখি, এই যে আপনারা চিকন লাইনগুলো দেখতেছেন না, ওয়ার্পে এবং ওয়েবটে এরকম গ্রিড হবে বা বক্স হবে। ইজ নট এ ম্যাটার ইটসেলফ বাট এ উইভিং টেকনিক। এটা উইভিং এর একটা স্পেশাল প্রসেস, আমি দেখাবো, ক্লিয়ার স্টেপ অনুযায়ী দেখাবো। মেড ফ্রম নাইলন, পলিস্টার অথবা কটন, যে কোনো প্যাটার্ন দিয়ে তৈরি করতে পারেন। ডিউরিং দ্য উইভিং প্রসেস স্ট্রঙ্গার অ্যান্ড অফেন থিকার রেইনফোর্সমেন্ট ইয়ার্ন, আমরা যেই চিকন দাগ গুলা দেখতেছেন ফেব্রিকের মধ্যে একটা একটা দাগ, এগুলাকে আমরা নর্মালি রেইনফোর্সমেন্ট ইয়ার্ন বলে থাকি। এবং দেখবেন যে রিপ স্টক ফেব্রিক আপনি সহজে ছিঁড়তে পারবেন না, কারণ এটাকে ওয়ান কাইন্ড অফ রেইনফোর্সমেন্ট দেওয়া। আর ইন্টারওভেন এট রেগুলার ইন্টারভালস, টিপিক্যালি এভরি 5 থেকে 8 মিলিমিটার পর পর, বা অনেক ক্ষেত্রে 5 থেকে 10 মিলিমিটার পর পরও বলা হয়ে থাকে, ক্রিয়েটিং দ্য ভিজিবল গ্রিড প্যাটার্ন। এটার সুবিধা হলো ফেব্রিকটা সহজে ছিঁড়বে না। বাংলাদেশের আর্মির যে ড্রেস, এটা হলো রিপ স্টপের, এখানে ছবিটা আসলে আর্মিদের ড্রেসেরই করা। এগুলা ইউনিফর্মের ক্ষেত্রে, প্যারাশুটস বা প্রোটেক্টিভ ক্লথিং এর ক্ষেত্রে আপনার ইউজ করতে হবে। এখানে কি কি থাকে আমি ওই স্লাইডেও এই সেম জিনিসই বলছি, যে প্লেন উইভের একটা বেস থাকবে, ধরেন ওয়ান আপ ওয়ান ডাউন, রেগুলার যে ওয়ার্পিয়ান এবং ওয়েবটিয়ান ওইটা থাকলো, ওইটা দিয়ে আপনি বেজের উইভ তৈরি করলেন। রেইনফোর্সমেন্ট থ্রেড আলাদাভাবে উপর থেকে, আপনি এখানে যদি দেখেন উপর রেইনফোর্সমেন্ট ওয়েবটিয়ান এবং রেইনফোর্সমেন্ট ওয়ার্পিয়ান যাওয়ার জন্য আলাদাভাবে ভীম থাকবে, ক্লিয়ার? দেন গ্রিড প্যাটার্নটা ওইখান থেকেই তৈরি হয়ে যাবে। আমরা যদি একটা ভিডিও দেখি তাহলে ক্লিয়ার হবো, নাইলে আপনারা বুঝতে পারবেন না সহজে। এই ভিডিওটাকে আবার দেখাই, আপনারা আরেকটু ক্লিয়ার হন।
আপনারা কি মোটামুটি ক্লিয়ার? এই ভিডিওটা আপনার ভিডিও আসলে অ্যাভেলেবেল নাই রিপিস্টপের, ইন্টারনেটে অনেক খুঁজছি যে আপনাদের আরো ভিজুয়ালিটি করার জন্য। পরে আমি প্রম্পট দিয়ে আপনার এটা এআই দিয়ে জেনারেট করছি সহজে আপনার বোঝার জন্য। আপনারা কি গ্রিড গুলা বুঝতে পারছেন? আচ্ছা হ্যাঁ, যেটুকু বুঝতে পারলাম যে উপর থেকে একটা এডিশনাল ফ্যাব্রিক মানে ইয়ার্ন নামতেছে আর কি, ওয়েবটার ক্ষেত্রে সেম। সেম। আচ্ছা এটা কি যে এয়ারজেট লুমেই সেটিংসে চেঞ্জ করে করা হয় নাকি এটা জি জি, এয়ারজেটে মানে এটা আপনার এয়ারজেটও করতে পারবেন, রেপিয়ারও করতে পারবেন, ঠিক আছে? আচ্ছা জাস্ট Airjet-এও- ওই বিমে একটা চেঞ্জ আনতে হবে। হ্যাঁ, বিমিং এর ক্ষেত্রে আপনি চেঞ্জ আনবেন, আর কিছুই না। আচ্ছা রাইট, ওকে। ওকে, দেন আমরা আসি ক্রিপ ফেব্রিক। এগুলা বাংলাদেশে তুলনামূলকভাবে কম করা হয়। আপনার এই ধরনের ফেব্রিক গুলো আমরা ম্যাক্সিমামই চায়না থেকে ইম্পোর্ট করি। এটা ওয়ান কাইন্ড অফ প্লেন উইপ, ইজ এ ফেব্রিক শুইং নো প্রমিনেন্ট উইপ ইফেক্ট। আপনারা এই ছবিটা কি দেখতে পাচ্ছেন? বিশেষ করে আমাদের দেশে আমাদের যারা লেডিস আছেন বা গার্লস আছেন তারা এই ফেব্রিকটা বেশি ইউজ করে থাকেন। বিশেষ করে আমরা স্কার্পের মধ্যে বা আমরা বোরকার কাপড়ের মধ্যে দেখবেন যে এক ধরনের ইফেক্ট থাকে, গুড়ি 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 এরকম ইফেক্ট থাকে। এটাকে আমরা নর্মালি বলি ক্রিপ ফেব্রিক। ইজ এ প্লেন ওভেন ফেব্রিক মেড অফ ভেরি হাই টুইস্ট ইয়ার্নস আইদার ইন ওয়ান ডিরেকশন অর বোথ ওয়ার্প এন্ড ওয়েভ। ঠিক আছে, একটা ডিরেকশনে ইউজ করতে পারেন অথবা ওয়ার্প ওয়েভ দুই ডিরেকশনও হাই টুইস্ট ইয়ার্ন ইউজ করতে পারেন। ফার্স্ট আপনার এই সার্ফেসটা আনার জন্য, এটা হলো প্রথম পয়েন্ট। তারপরে আপনার উইভিং মেথডের মাধ্যমে আনতে পারেন। তারপরে আপনি চাইলে ফিনিশিং প্রসেসের মাধ্যমে এটা আনতে পারেন। ঠিক আছে, এটাকে বলা হয় ক্রিপ ফেব্রিক। নর্মালি আমরা যে ফেব্রিক গুলা করি হাই টুইস্ট ইয়ার্ন ইউজ করি, এবং আরেকটা যেটা করি ফিনিশিং প্রসেস আছে। হ্যাঁ, ফিনিশিং এর কিছু রোলার আছে, রোলার গুলা আপনার এনগ্রেভ করা থাকে এই ছোট 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 গুড়ি মতো, ওইটা দিয়ে হিট এবং প্রেসারের মাধ্যমে এই ক্রিপ ফেব্রিকটা তৈরি করা হয়। অথবা আপনার এখানে এই কেমিক্যাল যদি আপনি করতে চান, উপরে হইলো আপনার এই যে আমাদের একটা কেমিক্যাল আছে সোডিয়াম হাইড্রোক্সাইড, ওই সোডিয়াম হাইড্রোক্সাইডটা আপনি প্রিন্ট করবেন ছোট ছোট গুড়ি গুড়ি আকারে। ঠিক আছে, করার পরে এটা যে সময় আপনি ওয়াশ করবেন ওই জায়গায় হালকা করে শ্রিঙ্ক হবে, ওই শ্রিঙ্ক হলে দেন এই ইফেক্টটা আসবে। এটা বাংলাদেশে নর্মালি হয় না, এগুলা আমরা ম্যাক্সিমাম ইম্পোর্ট করি চায়না থেকে। বাংলাদেশে শুধুমাত্র এই ধরনের ফেব্রিক লোকাল মার্কেটের জন্য জাবের এন্ড জুবায়ের তৈরি করে, নট ফর ইন্টারন্যাশনাল মার্কেট, নট ফর এক্সপোর্ট। ভাই একটা কোশ্চেন ছিল, জাবের জি, আমাদের কি এটার কোনো মানে টেকনিক্যাল কোনো লিমিটেশন আছে না? এটা না হওয়ার কারণ কি? লিমিটেশন হইলো আমরা নর্মালি পলিস্টার করার জন্য বাংলাদেশে আপনারা কিন্তু বাংলাদেশে এতটুকু মনে রাখবেন, বাংলাদেশে আমরা যা করি ম্যাক্সিমামই ধরেন কটন ভিসকোস ইলাস্টেন বা এই ধরনের। কিন্তু পলিস্টার নাইলন বা এই ম্যানমেড ফাইবারের ইন্ডাস্ট্রিটা বাংলাদেশে এখনো গ্রো হয় নাই, বা ওই ধরনের কোনো মালিকও আমরা ইনভেস্টমেন্ট করি নাই, বা টেকনিক্যাল পার্সনও ওইভাবে মানে যেহেতু ইন্ডাস্ট্রি নাই টেকনিক্যাল পার্সন ওইভাবে গ্রো হয়ে উঠে নাই। সো সেই সেন্স থেকে আমি বলবো যে এই জন্য আমরা চায়নার উপর এটার উপর নির্ভরশীল, এবং চায়নারা এগুলা খুব সস্তায় আপনার তাদের যেহেতু র মেটেরিয়াল আছে তো তারা ওইখানে ইজিলি তৈরি করতে পারে। বাংলাদেশে র মেটেরিয়ালও তো আমার সব এখানে যা আছে সব ইম্পোর্ট করা লাগবে, এবং এগুলা মেশিন সেট আপও কিন্তু সম্পূর্ণ আলাদা। আপনি ধরেন এই যে স্ট্রাকচারটা আনার জন্য শুধু ক্রিপের, এটার জন্য আপনার আলাদা মেশিন লাগবে। তো আপনি ক্রিপের অর্ডার কতটুকু পাবেন এটাও তো একটা ফ্যাক্টর, মানে রেগুলার তো আর আপনি ক্রিপের অর্ডার পাবেন না। তো সেই সেন্স থেকে যেটা হয় চায়না থেকে আমরা ম্যাক্সিমাম ইম্পোর্ট করি। ক্লিয়ার? জি ক্লিয়ার। এবং এটা মনে রাখবেন আসলেই আমরা মানে কাউকে ছোট করার জন্য না, চায়নাকে আমরা মানে বিশেষ করে ম্যানমেডের ক্ষেত্রে, বা যদি আমি ফেব্রিকের জাদুকর বলি ওই যে আলিবাবা যাদের বলা হয়, ওই সেন্স থেকে আসলে আসলে তারা আলিবাবাই। তারা যেই ধরনের আমি ভেরিয়েশন তৈরি করতে পারে, আসলে আমরা এখনো ওই পর্যায়ে যাইনি। আমরা আসলে কটন নিয়েই এখনো আছি, কটন নিয়ে হয়তো আমাদের ইন্ডাস্ট্রি যদি গ্রো না করে ম্যানমেড ফাইবারের দিকে, তাহলে আমাদের ভবিষ্যৎ আসলে খুব কঠিন। ঠিক আছে, দেন আপনার এটাও ওয়ান কাইন্ড অফ, আমরা জর্জেটের নাম অনেক শুনছি, ঠিক আছে, ওইটাও ওয়ান কাইন্ড অফ কি বলে ক্রিপ ফেব্রিকই। এটাও সেম মেকানিজমে তৈরি করা হয় ক্রিপের মতো,
বাট পার্থক্য একটাই, এখানে খুবই লর্ডিনিয়ার মানে খুবই লর্ডিনিয়ার বলতে ধরেন 50 ডিনিয়ার বা 60 ডিনিয়ার 75 ডিনিয়ারের ইয়ার্ন ইউজ করে, যেটার কারণে আপনার ফেব্রিকের ওয়েটটা অনেক কম থাকে। জর্জেটের এটাও এক ক্রিপের ডেরিভেটিভস, বাট ওয়েটটা তুলনামূলকভাবে অনেক কম থাকে। ক্লিয়ার? আর শিফনের নাম আমরা শুনছি, এটা অরিজিনাল, এটা অনেক থিন ফেব্রিক, বাট জর্জেটের সাথে শিফনের পার্থক্য হলো জর্জেটে ধরেন ওয়ার্প ওয়েভ আপনি হাইলি টুইস্টেড ইয়ার্ন ইউজ করছেন, এখানে মানে শুধুমাত্র ফিলিং ইয়ার্নটার ক্ষেত্রে হাইলি টুইস্টেড ইয়ার্ন ইউজ করবেন, শুধু ফিলিং ইয়ার্নের ক্ষেত্রে, মানে ওয়েভটের ইয়ার্নের ক্ষেত্রে, ওয়ার্প ওয়েভ দুইটাতে না। এটা মেইনলি আগে যেটা মানে মেইনলি শিফন নামকরণ বা যেটা হয়েছে সৃষ্টির প্রথমে এটা সিল্ক থেকে তৈরি হইতো না, এখন যেটা হয় যে হাইলি টুইস্টেড সিনথেটিক ফিলামেন্ট ইয়ার্ন যেগুলো আছে ওইগুলা দিয়ে নরমালি আমরা যেমন পলিস্টার, নাইলন এগুলো দিয়ে শিফন ফেব্রিকটা তৈরি করে থাকি। পার্থক্য আমি আগেই বলে দিছি, এখানে জাস্ট আকারে লেখা আছে যে ওয়ার্প আর ওয়েভ দুইটাতে ইউজ হবে, আর শিফনের ক্ষেত্রে শুধুমাত্র ওয়েভটের ক্ষেত্রে টুইস্টটা ইউজ হবে। অর্গানডি ফেব্রিক, এই ফেব্রিকটা আমরা নরমালি ইউজ করি না, ইজ মেড অফ ফাইন স্পান কম্বড ইয়ার্ন দ্বারা তৈরি করা হয়। এটা খুবই আপনার শাইনি এবং চকচক করে। আমরা এটা ইউজ করি মার্কেটে সবচেয়ে বেশি। অর্গানজা ফেব্রিক মেয়েরা অনেকেই মার্কেটে গেলে এটা কিনে। তো ইজ মেড অফ সিল্ক অর ম্যানমেড ফিলামেন্ট ইয়ার্ন। আগে এক সময় সিল্ক দিয়ে ইউজ হইতো, এখন আসলে অর্গানজা সিল্ক দিয়ে হয় না। কস্ট কমানোর জন্য ম্যাক্সিমাম ক্ষেত্রেই আপনার ফিলামেন্ট ইয়ার্ন দিয়ে তৈরি করা হয়। এটাও মানে প্লেন উইভি কিন্তু। তারপরে আপনার গস ফেব্রিকের কথা বলছি, এটা আমরা সবাই জানি। ব্যান্ডেজের যে ফেব্রিক গুলো আমরা দেখি যে খুবই ফ্লাপি হয়, হ্যাঁ, মেনলি কটন অথবা রেয়ন বা তাদের ব্লেন্ড দ্বারা তৈরি করা হয়। সফট টেক্সচার থাকে এবং খুবই ব্রেথেবল হয় ফেব্রিকটার ভিতর দিয়ে, এয়ার পাসিংটা খুব বেশি হয়। যে মেডিকেলের যে ফেব্রিক গুলো আমরা দেখি যে ব্যান্ডেজের ক্ষেত্রে, এগুলোকে আমরা নর্মালি গস ফেব্রিক বলি। এগুলারও ইন্ডাস্ট্রি আছে, শুধুমাত্র মেডিকেলের ইকুইপমেন্ট বা মেডিকেল রিলেটেড ফেব্রিক সাপ্লাই দেয় কিছু ইন্ডাস্ট্রি আছে। মাঝখানে আমি শুনছিলাম যে গাজীপুরে একটা ইন্ডাস্ট্রি হয়েছে, বাট আমার ফিজিক্যালি নিউজটা আসলে কতটুকু ট্রু আমি নট শিওর। ফিজিক্যালি ভিজিট করার শখ ছিল, পরে আর ভিজিট করা হয়নি। আচ্ছা, এই ফেব্রিকটা আপনারা অনেক ইউজ করবেন বা অনেকে এখন পর্যন্ত শার্টে এবং কি বলে শর্ট প্যান্টে আপনারা ইউজ করছেন, হ্যাঁ, হাফ প্যান্ট যেগুলো আমরা বলি বা 2 কোয়ার্টার বলি। সিয়ার সাকার ফেব্রিক, এটাও ওয়ান কাইন্ড অফ প্লেন উইভ, ওয়ান কাইন্ড অফ না প্লেন উইভি। এটা মেনলি তৈরি করা হয়, এখানেও দুইটা বিম লাগে। আমরা নর্মালি ওয়ার্প এবং ওয়েভ নর্মাল সেন্সে চিন্তা করেন, একটা ওয়ার্পের বিম থাকে ঘুড়ির নাটায়ের মতো, আরেকটা ওয়েভটের সুতা তার মধ্যে দিয়ে পাস করে। এখানে উপরের দিকে আরেকটা বিম থাকে, টোটাল দুইটা বিম থাকে। এটা তৈরি করা হয় নর্মালি বাই ভেরিং ওয়ার্প ইয়ার্ন টেনশন অন এ ডাবল বিম লুম উই ক্যান গেট দ্য শিয়ার সাকার ইফেক্ট। এটা অনেক ভাবে তৈরি করা যায়। আমরা ইন্ডাস্ট্রিয়ালে যেটা ইউজ করি সেটা হলো ওয়ার্প ইয়ার্নের টেনশন ভেরিয়েশন করে। আপনাদের যদি কেউ জিজ্ঞেস করে যে সিয়ার সাকার ফেব্রিক কিভাবে বানায়, আপনারা জাস্ট সিম্পলি এটা বলবেন যে ওয়ার্প ইয়ার্নের টেনশন ভেরিয়েশন করবে এবং দুইটা লুম থাকে। ধরেন দুইটা লুম তো না, বিম, একটা বিম উপরের দিকে যদি থাকে, এটাতে ওইটা খুবই হাই টেনশনে থাকে ফেব্রিকটা, ইয়ার্ন গুলা ধরেন 130 কেজি এরকম যদি ফোর্স থাকে, আর নিচেরটা যেটা আমরা রেগুলার ওয়ার্পটা ইউজ করি বিমটা, এটাতে ধরেন 70 কেজি থাকবে, ঠিক আছে? তাইলে আপনার টেনশনের ভেরিয়েশন হইলো না? এই কারণে এরকম কুচকানো ইফেক্ট দেখেন। এরকম শার্ট বা প্যান্ট আপনার পরছেন, হ্যাঁ, দৈনন্দিন জীবনে হয়তো খেয়াল করেন নাই। এই ফেব্রিকটার নাম হলো সিয়ার সাকার ফেব্রিক। এই ফেব্রিকটাতে কমন একটা ইস্যু থাকে, শ্রিঙ্কেজ ইস্যু। হ্যাঁ, এটা আমরা ডিটেলসে আলোচনা করব পরে, শ্রিঙ্কেজ কি, কেন হয়, সিয়ার সাকার ফেব্রিকে কেন বেশি হয়, এগুলো আলোচনা করব। এই সিয়ার সাকার কি বুঝতে পারছেন কেউ? এটা কিন্তু খুবই একটা এটা বাংলাদেশে তৈরি করতে পারি আমরা কটন দিয়ে। কোশ্চেন ছিল এটা থেকে। জি, আমরা তো এই সিয়ার সাকার তৈরি করতে হচ্ছে দুইটা ওয়ার্ক বিম ইউজ করছি, তাই না?
রাইট তো এখন দুইটা ওয়ার্ক বিম এর সুতা মিলে তো একটা ওয়ার্কশিট তৈরি হবে, যেটা আর কি Right. বিমের সামনের দিকে যাবে। এখন এই সুতাগুলা কি একসাথে একটা রেগুলার ইন্টারভালে থাকে, লাইক নিচের বিম থেকে 10টা সুতা, তারপর উপরের বিম থেকে 10টা, তারপর আবার নিচের বিমে 10টা, এভাবে থাকে কি একটা ওয়ার্কশিট বানাই পরে যে? রেগুলার ইন্টারভেলই থাকবে। আপনি ডিজাইনটার দিকে খেয়াল করেন, এখানে একটা সাদা সুতা গেছে, ধরেন 10টা সুতা গেল, তার একটা ইন্টারভালে আপনার সুতা গেছে কি, যে এই সবুজ সুতাটা, ঠিক আছে, তারপরে কিন্তু আবার সাদা সুতা গেছে, মানে বিমটা ওইভাবেই রেডি থাকে। আচ্ছা, এগুলো ওয়ার্পের ডিরেকশনের সুতায় যে সাদার সবুজ মানে এগুলো আপনি কিন্তু, আপনি যেহেতু ইয়ার্ন ডাইট করতেছেন, এগুলো করবেন কিছু সেকশনাল ওয়ার্পিং আগে থেকে কিন্তু করে নিয়ে আসতে হবে। হ্যাঁ হ্যাঁ, সেকশনাল ওয়ার্পিং। ক্লিয়ার? জি। ওকে, আমি সিআর সাকারের একটা শীট দিয়ে দিব না, আরো একটা ক্লিয়ার, যদি আপনি আরো ডিটেলস চান, ফুল ডিটেলস তৈরি করা আছে, আপনি আমি ওই শীটটা প্রোভাইড করে দিব না, আপনি আরো ক্লিয়ার হয়ে যাবেন ইনশাল্লাহ। যে এটা শুধুমাত্র একটা পয়েতে তৈরি করে না, এটা 4-5টা, আপনি চাইলে ধরেন এই ওই একটা স্ট্রেচ সুতা আর হলো কটন সুতা, দুইটা ইউজ করে এই ইফেক্ট আনতে পারবেন। আবার কেমিক্যাল সিআর সাকার একটা টেকনিক আছে, যেটা বাংলাদেশে হয় না, প্রিন্টে ধরেন এই ধরনের ফেব্রিকে আপনি নরমালি রিয়েক্টিভ প্রিন্ট করতে পারবেন না। এই ধরনের সিআর সাকার যদি ইয়া হয়, এটাতে যদি প্রিন্ট করেন, প্রিন্ট গুলো ঠিক মতো বসবে না, কুচকা যাবে। কিন্তু ওই আপনার সেক্ষেত্রে এই মেকানিক্যাল সিআর সাকার ইউজ করা যাবে না, কেমিক্যাল সিআর সাকার, ওইটা আমরা আলোচনা করব পরে। ওইটা চায়নাতে হয়, বাংলাদেশে নরমালি ওইটা করতে পারে না। ওইটা এই প্রিন্টের ইফেক্ট যদি করতে চান সিআর সাকার ফেব্রিকের উপরে, আপনার অবশ্যই কেমিক্যাল সিআর সাকার বা সল্ট সিঙ্কেজ প্রসেসটা করতে হবে। টুইল উইভ আমরা সবচেয়ে বেশি এরকম, এই যে আমরা স্ট্রাকচারটা দেখলাম, এটা অনেক ধরনের টুইল আমরা ইউজ করি। তার মধ্যে একটা আছে জেড টুইল, আরেকটা হলো মানে বা রাইট হ্যান্ড টুইল, আরেকটা হলো লেফট হ্যান্ড টুইল বা জেড টুইস্ট বা জেড টুইলও বলে থাকি। তো আমরা যে জেড এর যেই এই ধরনের দাগ গুলো আমরা দেখতেছি, এই রাইট হ্যান্ডের দিকে দাগ থাকলে এটাকে আমরা বলি রাইট হ্যান্ড টুইল, আর লেফট হ্যান্ডের দিকে যে অ্যাঙ্গেলটা থাকলে এটাকে আমরা বলি লেফট হ্যান্ড টুইল। নর্মালি 15 থেকে 75 ডিগ্রি অ্যাঙ্গেল হইতে পারে, বা স্ট্যান্ডার্ড 45 ডিগ্রি অ্যাঙ্গেলে এরকম থাকতে পারে। টুইল ফেব্রিকের একটা কমন প্রবলেম, এটা আমরা আলোচনা করব, এটা লেগ টুইস্টিং হয় গার্মেন্টসে। আমরা ওভেনের ক্ষেত্রে যেটাকে বলি স্কিউনেস বা বোয়িং, এই প্রবলেম গুলো খুবই বেশি হয়। কেন হয় আমরা একটা ক্লাসে ইনশাল্লাহ আলোচনা করব। মানে এরকম ডায়াগোনাল প্রমিনেন্ট লাইন থাকে, আগেরটা যেরকম একটা ইয়ার্ন মানে ওয়ার্প একটা ওয়েভ গেছে, এখানে ধরেন দুইটা ওয়ার্প একটা ওয়েভ যাবে, একটা 2 আপ 1 ডাউন, মানে দুইটা উপরে সুতা থাকবে, একটা নিচে থাকবে, এরকম রেগুলার ইন্টারভালে প্রত্যেকটা রিপিট হবে। ক্লিয়ার? জি ভাই। এরপরে দেখেন, এটাকে বলে ব্যালেন্স টুইল, যেমন 2x2 টুইল হইতে পারে, 3x3 টুইল হইতে পারে, ঠিক আছে, এগুলো ব্যালেন্স টুইল বলে। টুইল উইভ হোয়ার ওয়ার্প এন্ড ওয়েভ ইন্টারলেস ইকুইলি যদি আপনার ইন্টারলেসমেন্ট হয়, তখন ইউনিফর্ম একটা ফেব্রিক স্ট্রাকচার আপনাকে দিবে বা টেক্সচার দিবে, এটাকে আমরা ব্যালেন্স টুইল বলে থাকি। আপনারা যদি ম্যানুয়াল, এটাকে আমরা নরমালি বলি কার্ডবোর্ড লুম, ম্যানুয়ালি যদি করেন, মানে ম্যানুয়ালটা কেন দিছে আপনাদের ইজিলি বোঝানোর জন্য, যে এখানে ডিজাইনটা কিরকম হয়, তাহলে বুঝবেন। তার মানে ব্যালেন্সে কোনো অ্যাঙ্গেল থাকতেছে না। ব্যালেন্স আপনার টুইলটা ব্যালেন্স করতেছেন, কিন্তু এখানে একটা মানে টুইলের মতো ইফেক্ট তৈরি হবে, আপনি দেখেন। রাইট, ব্যালেন্স বলার কারণ কি যতটা আপ ততটা ডাউন সব সময়। রাইট, ওই সেন্স থেকে যে যতটা 2 আপ 2 ডাউন এরকম। আপনি এখানে টুইলের মতো হচ্ছে কিনা দেখেন, অ্যাঙ্গেল তো তৈরি হচ্ছে, রাইট, অ্যাঙ্গেল তৈরি হচ্ছে, রাইট। ও আচ্ছা, কারণ আমরা আপডাউন গুলো অল্টারনেটিভ করে করতেছি, অল্টারনেট করতেছি, রাইট। এই কারণে ঠিক আছে। মোটামুটি ক্লিয়ার সবাই? অ্যাঙ্গেল তৈরি হয়েছে না? ব্যালেন্স টুইলের মধ্যে কয়েকটা আমি যদি উদাহরণ দেই, আপনারা সবচেয়ে বেশি নাম শুনবেন হেরিংবন টুইল। টুইলের মধ্যে সবচেয়ে বেশি ওই যে স্কিউনেসের প্রবলেম হয় আপনার লেফট হ্যান্ড টুইল, রাইট হ্যান্ড টুইল, এই দুইটার মধ্যে। আপনি যদি এই প্রবলেম দূর করতে চান,
তাইলে ইউজ করবেন হলো হেরিংবন, জিগজ্যাগ বা ব্রোকেন টুইলের লেগে কোনো প্রবলেমই হয় না এই ধরনের। কেন? এখানে এস এবং এই জেড টুইলের অল্টারনেট থাকে। আপনি যদি ডিজাইনটা দেখেন, আপনারা মাছের কাটার সাথে ডিজাইনটা মিল পাবেন, ঠিক আছে? মাছের কাটার মতো যে ডিজাইনটা হয়, এটাকে আমরা নর্মালি হেরিংবন টুইল বলে থাকি। এটাও ব্যালেন্স টুইল ওয়েভি, মানে একটা নির্দিষ্ট ইয়ের পরে টুইলটা ভেঙে যায়, অল্টারনেটটা। বড় ভিডিওটা টাইম দিই। এখানে একটা ডিজাইন তৈরি হয়েছে, আপনারা দেখছেন? এই যে ত্রিভুজের মতো অ্যাঙ্গেল তৈরি হয়েছে না? জি ভাই, বোঝা যাচ্ছে। ভি শেপ, ভি শেপ, হ্যাঁ, ভি শেপ, ভি শেপ। রাইট। পাইছেন? এই যে ভি শেপ যে স্ট্রাকচারটা তৈরি হয়েছে, ভিডিওটা বড় হয়ে যাবে। এটা 4 মিনিটের ভিডিও, আমি 2 মিনিটের মধ্যে শর্ট করে নিছি জাস্ট বোঝানোর জন্য। জিগজ্যাগ টুইল, জিগজ্যাগটা হইলো আপনার ভি শেপের মধ্যেই দেখবেন যে কন্টিনিউয়াস যাচ্ছে। অল হেরিংবন প্যাটার্নস আর জিগজ্যাগ প্যাটার্ন, বা এটাকে শ্যাভরন টুইলও বলে থাকে, ঠিক আছে? যত হেরিংবন প্যাটার্ন, এটা জিগজ্যাগ প্যাটার্নই। এটাও আপনার হেরিংবন, জিগজ্যাগ ইজ দা ইন জেনারেল শেপ ব্যাক এন্ড ফোর্থ, মানে কতক্ষণ পর পর, আপনারা ছবিটা ক্লিয়ার বুঝতেছেন কিনা, যে ব্যাক এন্ড ফোর্থ ভি হচ্ছে। আর হেরিংবন ইজ এ স্পেসিফিক ওয়ে অফ ক্রিয়েটিং দ্যাট জিগজ্যাগ শেপ ইন এ উইপ রেজাল্টিং ইন এ ব্রোকেন অর অফসেট পয়েন্ট। হেরিংবনটা একটা পর্যায়ে গিয়ে ভাঙা যায়, দেন আবার ডিজাইনটা তৈরি করে মাছের কাটার মতো। আর এটা কিন্তু কন্টিনিউয়াস কিন্তু যাচ্ছে ব্যাক এন্ড ফোর্থ করে, এটা হলো জিগজ্যাগ। আমরা ওই যে জিগজ্যাগ সিজার দেখি না, ওই ওই অনুসারে নামকরণ আর কি। ভাই কন্টিনিউয়াস যাচ্ছে মানে এটা একটু সমস্যা। কন্টিনিউয়াস বলতে এই যে আপনার ভি শেপটা দেখছেন না, জি এভাবে এভাবে এরকম ঢেউ ঢেউ, জি। ওইটা বোঝাচ্ছি যে ডিজাইনটা কন্টিনিউয়াস। আচ্ছা, আর হেরিংবন একটু আগের স্লাইডে যাওয়া যাবে? আমি একটু পার্থক্যটা দেখি। হেরিংবনে দেখেন দাগ কাটা, আবার এদিকে দাগ কাটা, এদিকে দাগ কাটা, এদিকে দাগ কাটা। আচ্ছা আচ্ছা। দুইটা ছবি আমি এক করে দেবো, তাইলে আপনি পার্থক্যটা আরো ক্লিয়ার করবেন। আর ব্রোকেন টুইলের যে ব্যাপারটা আছে, আমরা জিগজ্যাগ, এটাও আপনার ব্যালেন্স টুইলই। জিগজ্যাগ এবং কি বলে হেরিংবনে এই ব্রোকেন, যেখানে আমরা ব্রোকেন টুইল বলবো, ওই যে পয়েন্টে এসে, নির্দিষ্ট পয়েন্টে এসে সে হলো ভাঙে যাবে, ঠিক আছে? নির্দিষ্ট বাই অল্টারনেটিং দ্য ডিরেকশন অফ দ্য উইপ কম্বাইনিং লেফট হ্যান্ড রাইট হ্যান্ড টুইল দ্য টর্শনাল ফোর্সেস ক্যান্সেল ইচ আউট। এখানে আমরা কিন্তু নর্মালি লেফট হ্যান্ড টুইল এবং রাইট হ্যান্ড টুইল কম্বাইন করতেছি। তো কম্বাইন করার ক্ষেত্রে একটা পর্যায়ে রেগুলার ইন্টারভেলে গিয়ে সে হইলো গিয়ে আপনার ভাঙে যাবে। দ্য ডায়াগোনাল উইপ ইজ ইন্টেনশনালি রিভার্সড, মানে রিভার্স হবে এট রেগুলার ইন্টারভালস। এটাকে আমরা নর্মালি ব্রোকেন টুইল বলতেছি। যদি আমরা পার্থক্যটা দেখি তাহলে আরেকটু ক্লিয়ার হবো। মানে ফার্স্ট পয়েন্টটা যদি দেখি, ভি শেপ তৈরি করছে কন্টিনিউয়াস জিগজ্যাগের ক্ষেত্রে, আর হেরিংবনের ক্ষেত্রে স্ট্যাগার্ড হয়ে ভি শেপ তৈরি করছে, মানে ধরেন এইভাবে আবার এইভাবে গেল। আর ডায়াগোনাল টুইল লাইন ইজ ভিজিবলি ইন্টাররুপ্টেড, মানে একটা মানে কন্টিনিউয়াস কিন্তু যায় নাই সে, বা স্ট্যাগার্ড হয়ে যায় নাই, একটা পর্যায়ে গিয়ে লেফট হ্যান্ড টুইলটা ভাঙছে, দেন আবার ওইখান থেকে শুরু হয়েছে। এটাকে বলি আমরা নর্মালি ব্রোকেন টুইল। আপনারা যদি বিশেষ করে টুইস্টিং এর প্রবলেম বা লেগ টুইস্টিং বা স্কিউনেস এর প্রবলেম দূর করতে চান, তাহলে অবশ্যই ব্রোকেন টুইলটা ইউজ করবেন, যদি বায়ার চায় আর কি। কারণ সব সময় তো বায়ার আপনার ব্রোকেন টুইলের ডিজাইন দিবে না। তো এই প্রবলেম দূর করতে হলে ব্রোকেন টুইল এই প্রবলেমটা হয় না, কারণ এস এবং জেড টুইল, মানে এই যে একটু আগে আমরা বলছি যে বাই অল্টারনেটিং দ্য ডিরেকশন অফ দ্য উইপ কম্বাইনিং লেফট এন্ড রাইট টুইল দ্য টর্শনাল ফোর্সেস ক্যান্সেল ইচ আউট। মানে যেহেতু এখানে দুইটা ইয়া আছে, দুইটা যোগ মানে প্লাসে মাইনাসে, এটা শূন্য হয়ে যায় আর কি, এটা আর হয় না। টুইলের মধ্যে আপনার চিহ্ন আছে, আমরা যদি ফাইনার ইয়ার্ন ইউজ করি, খুবই ফাইনার,
তখন নর্মালি কটন দিয়ে যদি তৈরি করি বা লাস্টার যদি অনেক বেশি হয়, এটাকে আমরা নর্মালি চিনো বলে থাকি। আমরা প্যান্টের ক্ষেত্রে এই ফেব্রিকটা বেশি ইউজ করি, যে গ্যাবার্ডিন প্যান্ট বলি বা টুইল প্যান্ট যেগুলারে বলি। চিনো কিন্তু আবার একটা স্টাইলও আছে, হ্যাঁ, দেখবেন যে গ্যাবার্ডিন প্যান্টের মধ্যে বলতেছে যে চিনো প্যান্ট দেন আমাকে। একটু আপনার ধরেন চিনো প্যান্ট গুলো কিরকম আমি হয়, এটাই বলতে চাচ্ছিলাম, মানে চিনো তো কোনো ফ্যাব্রিকের নাম না, এটা তো একটা শেপের নাম। না, দুইটাই আছে। আপনার লাস্ট লাইনটা দেখেন, চিনো ক্যান রেফার টু বোথ দ্য ফেব্রিক চিনো ক্লথ এন্ড দ্য স্টাইল অফ প্যান্টস মেড ফ্রম ইট। মানে দুই ধরনের মানে ফেব্রিকও আছে, লাইটার ওয়েটের ফেব্রিক ইউজ করবেন টুইলের মধ্যে। আবার এই স্পেসিফিকলি যদি আপনার প্যান্টের শেপ যেটা আছে ওয়ান কাইন্ড অফ স্কিনি থেকে একটু শেপটা আলাদা, ওইটাকে আমরা নরমালি চিনো বলে থাকি, রাইট? তাহলে চিনোটা কোন টুইলের হয়, মানে চিনো বললে আমরা কোন টুইলটা বুঝবো? চিনো বললে আমরা নরমালি রেগুলারলি আপনার লেফট হ্যান্ড টুইলও ইউজ করতে পারেন, রাইট হ্যান্ড টুইল ইউজ করতে পারেন। বাট সেক্ষেত্রে এখানে হইলো আপনার লাইটার ওয়েট যদি হয়, লাইটার ওয়েট বা হেভিলি লাস্টার ইউজ করতে পারি, তখন আমরা এটাকে চিনো বলতে পারি। বিশেষ করে যে সময়টা তৈরি হয়েছে, এটার নামকরণ হয়েছিল যে ব্রাউন যদি শেড হয় তখন একটু লাইটার হোয়াইটে বা ফাইনার কাউন্টের ইয়ান ইউজ করে, তখন আমরা এটাকে বলতাম চিনো। বাট এখনকার যুগে অন্যান্য শেড গুলারও চিনো বলা হইতেছে যদি লাইটার ওয়েট হয়। ঠিক আছে, ওকে, আপনার ক্লিয়ার? আপনারা অনেকবার নাম শুনবেন এই যে ড্রিল ফেব্রিকের, এগুলা নরমালি আপনার ওয়ার্ক ওয়্যার বা ইউনিফর্মস এগুলার ক্ষেত্রে ইউজ হয়। খুবই হেভি ফেব্রিক টুইলের মধ্যে। হেভি ফেব্রিক বানাইতে হইলে আমরা ওই যে বলছিলাম কি, প্লেনের ক্ষেত্রে যেরকম ক্যানভাসটা কিরকম হয়, অনেক মোটা সুতা ইউজ করতে হয়, ধরেন 10-7 কাউন্ট এরকম। আর টুইলের ক্ষেত্রে যদি আপনি মোটা কাউন্ট ইউজ করেন বা তখন এই যে স্ট্রাকচারটা হবে, টুইলাইন গুলা খুবই বেশি প্রমিনেন্ট হয়ে যাবে। এটাকে তখন আমরা ড্রিল ফেব্রিক বলবো। টুইলের ক্ষেত্রে যেটা ড্রিল, আমরা প্লেনের ক্ষেত্রে সেটাকে ক্যানভাস বলতে পারি, বেসড অন ওয়ান পয়েন্ট অফ ভিউ, সবসময় না। এটা ক্লিয়ার? এটা ড্রিল ফেব্রিকের নাম আপনারা শুনবেন, এটা ইউজও করবেন। ড্রিলে যে, আচ্ছা বুঝতে পারলাম, মানে ড্রিলে হচ্ছে মানে টুইল লেয়ার গুলার একটা মানে অল্টারনেটিভ লেয়ার গুলো খুব প্রমিনেন্ট থাকবে, রাইট রাইট। এখন এটা আমরা তো মানে একটা জেড টুইলও তো আমরা ড্রিল করতে পারি, তাই না? জেট টুইল আপনি ডিল করতে পারেন, কিন্তু আপনার সেক্ষেত্রে আপনার ইয়া করতে হবে, এই যে স্পেশালিটি হলো আপনার কাউন্ট, মানে মোটা সুতা ইউজ করতে হবে এখানে অনেক। মানে এটাই বললাম, মানে ড্রিলের ক্ষেত্রে সেক্ষেত্রে এফেক্টটা আনার মানে সবচেয়ে ভালো ওয়েটা কি? ভালো এটা এটাই, আপনি যে সময় ইউজ করা, আপনি ইয়ার্ন কাউন্ট মানে ধরেন 7-10 এরকম মোটা কাউন্টের সুতা ইউজ করতে হবে, স্পেশালিটি এটাই আর কি। একটা মোটা একটা চিকন ইউজ করলে মোটামুটি ইমপ্যাক্টটা চলে আসবে। মানে নরমালি আমরা ড্রিলের ক্ষেত্রে সবগুলাই ধরেন 10 কাউন্টের এরকম ইউজ করি, বেশি 10টাই বেশি ইউজ হয়। ফ্লানেল আপনারা নাম শুনছেন, এটা যে সময় আবিষ্কার হয়েছে ওই সময় উল দিয়ে করা হইতো অরিজিনালি মেড, বাট বর্তমানে আমরা ম্যাক্সিমাম ক্ষেত্রেই কটন অথবা কটন পলি ব্লেন্ড সুতা ইউজ করি। এটা মানে উলের একটা বৈশিষ্ট্য হলো আপনার ফাজিনেস থাকে, হ্যাঁ, মানে কাপড়টা আমরা যে ফ্লানেল কাপড় পরি এটা একটু গরম লাগে আমাদের, বা শীতের দিনে যে উইন্টারের যে শার্ট গুলা, এই শার্ট গুলার জন্য আমরা নর্মালি যেটা করি যে আপনার ফ্লানেল ফেব্রিকটা ইউজ করি। এটার বৈশিষ্ট্য কিছুই না, আমরা নর্মালি ধরেন একটা প্লেন উইভ ধরেন আপনি অ্যারাউন্ড, আমরা যেটা ইউজ করি বেশিরভাগ ক্ষেত্রে 20 কাউন্টের সুতা ইউজ করি বা 10 কাউন্টের সুতা ইউজ করি। একটা প্লেন উইভ, নর্মাল প্লেন উইভের মধ্যে বা টুইল উইভের মধ্যে আপনি যেটা করবেন, উপর দিয়ে হালকা করে একটা ব্রাশ করে দিতে হবে। ব্রাশের মেকানিজমটা আমরা দেখাবো একটা ক্লাসে। উপর দিয়ে ব্রাশ করলে আপনার ফাজিনেস আসবে, হ্যাঁ, উলের মতো ইফেক্ট আসবে, তো তখন এটাকে আমরা বলি ফ্লানেল ফেব্রিক। বৈশিষ্ট্যটা এটাই, ক্লিয়ার? এবং এটা আপনার সবচেয়ে বেশি ইউজ করবেন শার্টের ক্ষেত্রে এবং সবচেয়ে বেশি প্রবলেমে পড়বেন, কারণ এই ফেব্রিকে সবচেয়ে বেশি প্রবলেম হয় আপনি যে সময় ব্রাশ করবেন, ফাইবার গুলারে রেজ করবেন, সবচেয়ে বেশি পিলিং এর প্রবলেম হবে এবং পিলিং এর ফেব্রিকটা ফিল করবে। ঠিক আছে, এটা উত্তরণের উপায়গুলো আমি বলে দিব, সমস্যা নেই ভাই। এই যে ব্রাশিংটা, এটা ওই যে ওয়েট প্রসেসিং এর সময় যে রেজিং শিয়ারিং মেশিন এগুলো দিয়ে করে কি? হ্যাঁ 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 হ্যাঁ, রাইট রাইট। ওয়েট প্রসেসিং এর সময় রেজিং শেয়ারিং এর যে মেশিন আছে ওইটা দিয়ে করে। আমরা এগুলো দেখাবো, একটু কিভাবে করে দেখাবো ক্লাসে, সমস্যা নেই।
আচ্ছা, তাহলে ফ্লানেলটাকে কি আমরা প্লেনের ডেরিভেটিভ বলতেছি না টুলের ডেরিভেটিভ বলতেছি? আপনি এটা ফ্লানেল বলতে আমি আপনার বলি, এটা প্লেন দিয়েও আপনি বানাইতে পারবেন, টুইল দিয়েও বানাইতে পারবেন, এটা কোনো সমস্যা নাই। বাট এটার উপরে জাস্ট আপনার যেটা করতে হবে, ধরেন আপনি 10 কাউন্ট অথবা 20 কাউন্ট নর্মালি আমরা ইউজ করি, এটার উপরে এখানে ব্রাশিংটা হলো সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। কারণ আপনি যেহেতু উইন্টার ইউজ করবেন, একটু ভারী হইতে হবে। আর ব্রাশটা এখানে মানে ফেস সাইডেও ব্রাশ হইতে পারে শুধু, আর আপনি চাইলে মানে বাইরের রিকোয়ারমেন্ট অনুসারে নরমালি ফানেল গুলা বোথ সাইডই হয়। এখন হ্যাঁ, আমি both যেটা side বলতে brush চাচ্ছি যে প্লেনে তো আসলে মানে প্লেনের ডেরিভেটিভ বললে তো আসলে একটু ভুল হবে না, কারণ প্লেন গুলো আসলে খুবই পাতলা এবং ওগুলাতে ব্রাশিং এফেক্টটা করতে গেলে কাপড় ছিঁড়ে যাবে। আপনি প্লেনের ডেরিভেটিভস বলতে পারেন, আবার টুইল কনস্ট্রাকশন করে টুইলের ডেরিভেটিভস বলতে পারেন। এটা মানে এভাবে স্পেসিফাই করা যাবে না। আমি কিন্তু লাস্টে লিখছি, দেখেন দে আর আইদার প্লেন অর টুইল ওভেন, দুইটাই হতে পারে। ওকে, দুটোই হতে পারে। ওকে, বাট মোটা হতে হবে ডেফিনেটলি, আদারওয়াইজ হ্যাঁ, অবশ্যই মোটা হইতে হবে, যেহেতু উইন্টার ইউজ করবেন। আর এক সময় তো উল ইউজ হইতো, এখন তো উল ইউজ হয় না, তো এটার কষ্ট মূলত শ্যাকেট গুলা তো আসলে ফানেল দিয়ে হয় সবগুলাই। রাইট, জ্যাকেট গুলা ফ্লানেলের হয়। রাইট, আপনি কিন্তু পলিস্টারের উপরে ব্রাশ করেও কিন্তু এই জ্যাকেট করতে পারেন, ওইটারও আমরা নরমালি ফ্লানেল বলতে পারি, বাট হেভি ফ্লানেল বলি আর কি। ওকে, দেন গ্যাবার্ডিন, এটাও নরমালি নামকরণ করা হয়েছে, এই কিছুই না, এখানে ইয়ার্ন গুলা ফাইনার কাউন্টের ইয়ার্ন ইউজ করব। ওস্টেড ইয়ার্ন হলো খুবই স্মুথ, আর উলেন ইয়ার্ন হলো, দুইটা ইয়ার্ন আমরা আগে পড়ছি, যে ওস্টেড ইয়ার্ন খুবই স্মুথ আর আপনার উলেন ইয়ার্ন হবে খুবই ফাজি। আমরা গ্যাবার্ডিন যে ফেব্রিক গুলো আছে, এটাও ওয়ান কাইন্ড অফ টুইলিং, জাস্ট এখানে কটনটা আমরা যদি ওস্টেড কটন ইউজ করি, এটা একটা স্পেশালিটি বা ব্লেন্ড ইউজ করতে পারি। প্যান্টের ক্ষেত্রে আমরা গ্যাবার্ডিন ইউজ করি। সরি, ওস্টেড কটনটা কি? ওস্টেড কটনটা হলো এক ধরনের এরকম মানে এটা হলো ইয়ার্নের একটা মেকানিজম, বা ইয়ার্ন আমরা যেরকম কমডিয়ান পড়ি, গার্ডেডিয়ান পড়ি, ওই রকমের মধ্যে একটা স্টেজ যেখানে আপনার ইয়ার্নটা হবে খুবই স্মুথ, আর যেটা উলেন ইয়ার্ন উলের মতো হবে, কটনই কিন্তু একটু ফাজি হবে, এতটুকুই পার্থক্য। হেয়ারিনেসে পার্থক্য, রাইট। আপনার ধরেন অস্ট্রেলিয়ানটা হেয়ারিনেস তুলনামূলক কিছুটা কম হবে, স্মুথ হবে কার্ডেডিয়ানের মতো, আর উলেনিয়ানটা ধরেন ওয়ান কাইন্ড অফ কম্প্যাক্ট, এই কি বলে, উলেনিয়ানটা কার্ডিয়ান ধরেন আর অস্ট্রেলিয়ানটা আপনি কমডিয়ার ধরেন, ওই সেন্স থেকে। তাহলে গ্যাবার্ডিনের চিহ্ন পার্থক্য কি? জি, ব্যবহারের উপরে পার্থক্য, রাইট। দেন হলো সার্জ, এটাও ওয়ান কাইন্ড অফ টুইলের ডেরিভেটিভস, এটা ওস্টেড টুইল ওভেন দিয়ে তৈরি করা হয়, বাট পার্থক্য হলো ডিস্টিংক্ট ডায়াগোনাল লাইন্স মেড অফ 2x2 টুইল উইভ, যেটা আমরা বলছি যে আমরা কি উইভ ইউজ করব, যে ব্যালেন্স টুইল যেটা আছে ওইটা ইউজ করব। যেরকম কোট, সুইটস বা জ্যাকেট, রেইনকোট, এগুলার ক্ষেত্রে আমরা সার্জ ফেব্রিকটা ইউজ করি। এগুলো আসলে নামকরণ করা হয়েছে কিছু কিছু ক্ষেত্রে স্ট্রাকচারের উপরে, কিছু কিছু ক্ষেত্রে ইয়ার্নের বৈশিষ্ট্যের উপর, বা কিছু কিছু ক্ষেত্রে কম্প্যাক্টনেসের উপর তৈরি করে এভাবে নামকরণ করা হয়েছে। ঘুরে ফিরে কিন্তু সবগুলাই, আপনি যদি নাম নাও জানেন যে এটা টুইল সার্জ উইভ না, সমস্যা নাই, আপনি টুইল উইভ হিসেবে নাম জানেন, ওকে, কিন্তু আপনি ফেব্রিকটা চিনতে পারছেন বা ফেব্রিকের প্রবলেমটা জানেন, ফেব্রিকটার কাজ হইলো এটা ফেব্রিকটাকে। আরেকটা আছে যেমন টুইড, এটা হইলো আপনার এই ধরনের ডিজাইন আপনারা অনেক দেখছেন, যে ফাজি উলেন ফেব্রিক ইউজ হয়। উলেন ফেব্রিকে আমরা আগেও বলছি যে হেয়ারিনেস থাকবে অনেক, এবং এই ধরনের ফেব্রিক আপনার পিলিং এর প্রবলেম অনেক বেশি। স্পোর্ট জ্যাকেট, সুইট বা জ্যাকেটের ক্ষেত্রেও এই ধরনের ফেব্রিক আমরা টুইড ইউজ করে থাকি। সাটিন আমরা খুব বেশি ইউজ করি, ধরেন লেডিস প্যান্টসের ক্ষেত্রে ইউজ করি, তারপরে আপনার ধরেন লাইনিং এর ক্ষেত্রে, ড্রেসের ক্ষেত্রে বা লিঞ্জারি আইটেমের ক্ষেত্রে আমরা নরমালি ইউজ করি। পার্থক্যটা এটাই যে প্লেন টুইল সাতিনের ক্ষেত্রে, সাতিনের ধরেন একটা ফ্লোট থেকে একটা ইয়ার মানে ফ্লোট গুলো অনেক বড় বড়, ধরেন আপনার কোনটা বেশি কম্প্যাক্ট হবে, একটা সুতা দিয়ে আরেকটা সুতাকে বাঁধলে ওইটা বেশি টাইট হবে, নাকি চারটা সুতা দিয়ে একটা সুতাকে আপনি বাঁধলে এটা টাইট হবে? কেউ বলতে পারবেন? চারটা সুতা দিয়ে বাঁধতে হবে মানে আপনার, আমি মনে বুঝাইতে পারিনি, একটা সুতা একটা ইন্টারলেসমেন্টে আপনার সহজে আপনি কিন্তু খুব টাইট হয়ে আপনি টাইট করতে পারেন গিটটা,
কিন্তু 4টা আচ্ছা, সুতা দিয়ে right. একটারে বানলে আপনি না, না। ঠিকঠাক কিন্তু টাইট করতে পারবেন না। Right. ক্লিয়ার? হুম। তো এখানে যেহেতু 4টা একটার উপরে পড়তে মানে তুলনামূলকভাবে 1/1 থেকে 2/1 বেশ একটু মানে কি বলে কম টাইট, 2/1 থেকে 3/1 একটু কম টাইট মানে কম টাইট, আবার 3/1 থেকে 4/1 একটু কম টাইট। সাতিন ফেব্রিক গুলা বেসড অন দেয়ার লং ফ্লোরস এবং ল টুইস্ট ইয়ার্ন হওয়ার কারণে এগুলার মধ্যে শাইনিনেসটা অনেক বেশি হয়। ঠিক আছে, আমরা নর্মালি এগুলো হলো ওয়ার্ক ফেস ফেব্রিক, আমরা সাতিনটা খুবই কম ইউজ হয়, মানে আমরা বেশিরভাগ ক্ষেত্রে প্লেন আর টুইলটাই বেশি ইউজ হয়, সাতিনটা আমরা খুব কম ইউজ করি এবং খুব এগুলার মধ্যেও আপনার ওই যে টুইস্টিং এর যে প্রবলেম খুবই কম হয় না বললেই চলে। আরেকটা এটা মূল সমস্যা হচ্ছে ফ্যাব্রিক হ্যান্ডলিং, মানে এটার রিজেকশন খুব বেশি হয়। হ্যাঁ ফেব্রিকের সুইং স্টেজে ক্রিজ মার্কটা অনেক বেশি পড়বে আপনার, এগুলো আমরা বলবো একটা ইয়াতে। এখানে যেহেতু ফেব্রিক পরিচয় করাইতেছি আমি রিস্ক পয়েন্ট গুলো বলতেছি না, এটাতে আপনি ধরেন কি বলে ক্রিজ মার্ক করার সফিস্টিকেটেড, তো ক্রিজ মার্ক করার সময় অনেক বেশি থাকে নরমালি। আর সাতিন বলতেছি এটা আসলে আমরা থিওরিটিক্যালি বলে থাকি, প্র্যাকটিক্যালি আমরা শুধুমাত্র ওই সাতিনই বলে থাকি, SITIN। এই যদি থিওরিটিক্যালি বলি এটা হলো ওয়েব ফেস মানে ফ্লোটিং গুলো ওয়েবতে বেশি থাকে এবং স্টেপল ইয়ার্ন দিয়ে তৈরি করা হয় নরমালি, প্রাইমারিলি কটন, এটা আমি বলতেছি থিওরিটিক্যালি। আর যদি SITIN যেটা, এটা আমরা নরমালি ফিলামেন্ট ইউজ করি, ধরেন সিল্ক, পলিস্টার, নাইলন এগুলো ইউজ করি। ঠিক আছে, বাট আমরা ইন্ডাস্ট্রিতে ম্যাক্সিমাম ক্ষেত্রেই দেখবেন যে এটাই ইউজ করে, TWN ইউজ করে না এই টার্মটা। দেন আমরা আসছি, আমরা প্রায় শেষ পথে, আর 2 মিনিট আমরা ক্লাস 4 মিনিট ক্লাস করব, দেন আমরা কোশ্চেন আনসার চলে যাব। ডবি উইভ, এখানে আমরা জটিল জটিল ডিজাইন গুলা করতে পারবো, যেমন হুকা বেক উইভ আছে, ওয়াফল ক্লথ আছে, বা এরকম নাম ছাড়াও আপনি ধরেন এটা এরকম নাম ছাড়াও অনেক ধরনের ডিজাইন আপনি তৈরি করতে পারবেন। আমরা সবকিছুর যে নাম দিতে হবে ব্যাপারটা তা না। ঠিক আছে, এটা হলো হুকা বেক উইভ, ডবিরই একটা আলাদা স্ট্রাকচার। এটা ওয়ান কাইন্ড অফ টাওয়েল উইভের মতো, একটা ইয়ার্নকে আমরা ফ্লাফি করে দেই। হ্যাঁ, এখানে একটা আমরা এই উইভিং এর মেকানিজমের মাধ্যমে, উইভিং এর মধ্যে একটা জিনিস হয় দেখবেন যে শেডিং, পিকিং, বিটিং। আমরা যে সময় ওয়ার্প ইয়ার্নটা এভাবে থাকে বা ওপেন হয় তখন এটাকে ওয়ার্প মানে শেডিং বলি, এটার ভিতর যে সময় ওয়াইপ ইয়ার্নটা পাস হয় ওইটাকে বলি আমরা পিকিং, আর রিডটা যে সময় এই যে ওয়াইপ ইয়ার্নকে চাপায় দেয় ওইটাকে আমরা বলতেছি বিট আপ বা বিটিং। ওই বিটিংটা একটা ফলস বিট আপ হয়, যে যেটা আপনার একটা ইয়ার্নকে বা ইয়ার্ন গুলাকে এরকম আমরা যেটা যারা তাওয়েল দেখছি তাওয়েলের মতো আপনার উপরে উঠে দেয়, যেই কারণে এই ফেব্রিকের অ্যাবজর্বেন্সিটা অনেক বেশি হয়। এটাকে আমরা হুকা বেক উইভ নরমালি বলে থাকি। ওয়াফেলের নাম আমরা শুনি না, এরকম কেউ নাই, এটা 3 ডাইমেনশনাল স্ট্রাকচার। এই যে দেখেন আমরা এই ধরনের ডিজাইনের এগুলোর মধ্যে খুবই বেশি শ্রিঙ্কেজের প্রবলেম হয়। কেন হয় এগুলো আমরা আলোচনা করব, কারণ ফেব্রিকের মধ্যে স্পেস অনেক বেশি, হ্যাঁ ফ্লোটিং অনেক বেশি, যে কারণে শ্রিঙ্কেজ অনেক বেশি হয়। আমরা ওয়ার্প বিম, এই যে দেখেন ওয়ার্প ইয়ার্নস এবং ডবি লুমের মাধ্যমে নিচের দিকে আমার কিন্তু ফেব্রিকটা তৈরি হচ্ছে, একটা ওয়াফেল স্ট্রাকচার নিচের দিকে তৈরি হচ্ছে। এটা স্পেসিফিকলি যদি আপনি খুব হাইলি ব্রেথেবল ফেব্রিক চান যে বাতাস অনেক ঢুকবে, তখন আমরা এই ডবি ওয়ালফ্লোর ক্লথ ইউজ করি। এক্সিলেন্ট অ্যাবজর্বেন্সি অনেক ভালো হয়, আপনি অ্যাবজর্বেন্সি ভালো, আবার শুকাইবো খুব তাড়াতাড়ি, এটা যে বাতাস পাস হয় খুব তাড়াতাড়ি। এরপরে আপনার এগুলা শার্ট, ব্ল্যাঙ্কেট এগুলার ক্ষেত্রে আপনি ইউজ করতে পারবেন সহজে এই ডিজাইনটা। ল্যানো ফেব্রিক্স, এটাও প্লেন ফেব্রিক, জাস্ট পার্থক্য হইলো দেখবেন আমরা নরমালি প্লেন যে ফেব্রিকটা আছে এটাতে ইয়ার্ন স্লিপেজ হয়, আর ল্যানো ফেব্রিকে একটা দেখেন এখানে 2টা নিচে ফেব্রিক আছে, পুরোটা কিন্তু প্লেনে করা, কিন্তু কিছুক্ষণ পর পর একটা ডিজাইন বা রেইনফোর্সমেন্টের মতো, ওই যে কি বলে এটাকে, আমরা কোন ফেব্রিকটাতে রেইনফোর্সমেন্ট দেখছিলাম কেউ বলতে পারবেন? রেইনফোর্সমেন্ট দেখছিলাম কোন ফেব্রিক? ওই যে আর্মির যেটাকে আমরা বলি রিপ স্টক ফেব্রিক, ওইটার মধ্যে দেখছিলাম। ইন এ রেগুলার প্লেন উইভ, if the fabric is woven openly, low thread count, the yarns can easily slide around.
এই যে আমরা নর্মাল যে প্লেন উইভ আছে 1/1 ইয়ার্ন স্লিপ করতে পারে, বাট ল্যানোতে কি হয়, এই যে ইয়ার এখানে যে ইয়াগুলা দেখতেছেন কি বলে এটাকে, আলাদা ডিজাইন দেখতেছেন লম্বা লম্বি, এখানে আইসা ওয়ার্পের ইয়ার্নটা টুইস্ট হয় একটা, হ্যাঁ, যে টুইস্ট হওয়ার পরে এখানে একটা লক করে দেয় ওয়ার্পের ইয়ার্নটার সাথে, যে কারণে আমার ওই স্লিপেস্টার হয় না। ল্যানো ফেব্রিক্স গুলা স্পেশালিটি আপনারা জাস্ট এতটুকুই জানেন যে এগুলা খুবই ফ্লাফি এবং এগুলা দিতে বাতাস পাস অনেক বেশি, এবং আমরা যে মানে মশারির যে নেট আছে বা জাল বলতে পারেন, যে মাছ ধরা জাল, এই ধরনের মানে থাকে আর কি। বিশেষ করে এই সামার ওয়্যারের ক্ষেত্রে আমরা দেখবেন যে সুইমওয়্যারের ভিতরের দিকে ল্যানো ফেব্রিক্স অনেক সময় ইউজ করি, সুইমওয়্যারের ভিতরের দিকে। এখানে যদি আমরা স্পেসিফিকলি বলি, এখানে ওয়ার্পিয়ান গুলা একটা টুইস্ট আকারে থাকে, আর ওয়ার্পিয়ানটা এটার ভিতর দিয়ে পাস হয়, এই জায়গাটায় লক হয়ে যায়। ফিগার 8 লক এই সম্পর্কে কারো আইডিয়া আছে? ফিগার 8 লক স্কাউট করছেন কে কে? স্কাউট আমরা স্কাউট করছি এরকম কেউ আছি? আচ্ছা, এখানে জাস্ট সিম্পলি আমি যদি বলি, ফিগার 8 লকটা হলো আমরা স্কাউট যারা করছি দেখবেন যে ম্যাক্সিমাম ক্ষেত্রে আমাদের এই গিট দেয়া শিখাইতো, নটিং একটা ক্লাস ছিল, গিট মানে একটা ধরেন আপনি যে কোনো কিছু বাঁধবেন গিট দেওয়ার মতো, তো ওই গিট দেওয়ার একটা নাম হইলো ফিগার 8 লক, ঠিক আছে, একটা প্রসেস। আর জ্যাকার্ড ফেব্রিকের মধ্যে জ্যাকার্ড এটা একটা উইভিং মেকানিজম, এখানে আমরা বলছি যে 5000 থেকে 6000 ইয়ার্ন আলাদা আলাদা আপনি প্রত্যেকটার জন্য আলাদা দিতে পারবেন, যে কোনো ধরনের ডিজাইন, ক্রিটিক্যাল ডিজাইন আপনি তৈরি করতে পারবেন। জ্যাকার্ডের মধ্যে অনেক ধরনের নামের ফেব্রিক আছে, আমরা একটা যেটা বেশি ইউজ হয় যেরকম ব্রোকেড ফেব্রিক, এটা নরমালি সিল্ক দিয়ে তৈরি and has additional threads with various colors along with gold and silver threads। মানে মার্কেটে কিন্তু আপনার গোল্ডেন কালার মেটালিক থ্রেডস বলে, হ্যাঁ, বা লুরেক্স সুতা বলে, যেটা আপনার চকচক করবে, এই গোল্ডেন কালারের বা সিলভার কালারের এরকম পাওয়া যায়। ব্রোকেড এটা একটা মানে জ্যাকার্ড মেকানিজমে তৈরি। ব্রোকেড ইজ এ স্পেসিফিক টাইপ অফ ফেব্রিক ক্যারেক্টারাইজড বাই এ রেইজ প্যাটার্ন দ্যাট লুকস অলমোস্ট এমব্রয়ডার্ড। মানে আপনার মনে হবে যে কোনো শাড়ি বা এই ধরনের জিনিস যদি তৈরি করেন, মনে হবে যে এটা এমব্রয়ডারি করা, আলাদা মনে হয় এমব্রয়ডারি করছে, বাট ব্যাপারটা উইভিং এর মাধ্যমে করা হয়েছে। দিস প্যাটার্ন ইজ ক্রিয়েটেড বাই এডিং এক্সট্রা ওয়েব ইয়ার্নস টু দা উইভের মধ্যে, ঠিক আছে, এটাকে বলি আমরা ব্রোকেড। যে জ্যাকার্ড লুমের মাধ্যমে এটা তৈরি করি। আর ফেব্রিক ইজ উইথ রেজড এমবোস প্যাটার্ন ওয়েব ইয়ার্নস uses supplemental extra pattern is not reversible and floats on bed। আমরা কি ক্লিয়ার? মোটামুটি অনেকগুলা ফেব্রিক দেখছি, স্পেশালে আমরা আরেকটা ক্লাসের হয়তো আধা ঘন্টা লাগবে। আজকের ক্লাস সম্পর্কে কোনো যদি কোশ্চেন থাকে আমরা আসলে আমার মনে হয় যাইতে পারি। একটা কোশ্চেন ছিল আমার। জি, আপনি ওই যে বললেন যে মানে ইয়ার্নের মধ্যে তো কার্ডেড ইয়ার্ন, কম্প্যাক্ট ইয়ার্ন বা কম ইয়ার্ন আছে। এই যে কম্প্যাক্ট ইয়ার্ন যেটা, এটা বাংলাদেশের মার্কেটে কেমন অ্যাভেলেবল আর কি? বাংলাদেশের মার্কেটে অ্যাভেলেবল, আমরা কমপ্লেক্ট স্পিনিং এর মেশিন অ্যাভেলেবেল ধরেন স্কোয়ারেও আছে, বা যারা ইয়ার্ন মিল, এই যে ইউথ স্পিনিং মিল বলেন বা পিএইচপি তে বলেন, সবাই কমপ্লেক্ট স্পিনিংটা করতে পারে, সমস্যা নেই। বাট এটা হলো ফাইনার কাউন্টের যে সময় আপনি ইয়ার্ন ইউজ করবেন এবং আপনার কাছে ধরেন প্রাইস আপনি ভালো দিতে পারবেন, সেক্ষেত্রে গিয়ে আমরা তখন কমপ্লেক্ট ইয়ার্নটা ইউজ করি আর কি। যেমন পপলিনের ক্ষেত্রে আপনি ইউজ করতে পারবেন। আর কেউ? আচ্ছা, কমড আর কম্প্যাক্ট এই দুটার মধ্যে কম্পারেটিভলি বেটার হয় কোনটা? মানে সবচেয়ে ভালো হলো আপনার কম কম্প্যাক্ট, এরপর হলো কার্ড কম্প্যাক্ট। মানে আপনি যদি উপর থেকে আসি, সবচেয়ে ভালো হলো কম কম্প্যাক্ট, তারপরে আপনার কার্ড কম্প্যাক্ট, তারপরে আপনার এই কম্বের সুতা, দেন হইলো আপনার কার্ডের সুতা। আর কেউ? আর কেউ আছেন? আর কারো কোনো কোশ্চেন থাকলে বলতে পারেন, আমরা নেক্সট ক্লাসে স্পেশাল যে ফেব্রিক গুলো ভাই আরেকটা কোশ্চেন পড়বো। জি,
যে আমরা আপনি বললেন যে স্ট্রেচ অক্সফোর্ড যেটা আছে এইটা হচ্ছে আমরা মানে এটা সবাই পারে না বা এরকম একটু কঠিন আছে। এটার কারণ কি ওই যে ওয়েবতে হচ্ছে আমরা কোরিসপান ইয়ার্ন ইউজ করছি, এই জন্য কোনো সমস্যা মানে পিকিং মেকানিজমে কোনো প্রবলেম হয় বা এরকম কিছু কন্ট্রোল করা কঠিন? কন্ট্রোল করা কঠিন বলতে কোন সেন্সে? শার্টের ফেব্রিক গুলো তো নর্মালি অনেক কি হয় যে আপনার পাতলা হয় নর্মালি, ঠিক আছে? প্যান্টের মধ্যে আপনি হোয়াইট স্টিচ দিতে পারেন সহজে, সমস্যা নাই। তো যেটা হয় যে খুব বেশি কুচকায় যায় বা মানে ফেব্রিকটার যে স্টেবিলিটি ধরে রাখতে পারে না। আর যেই কোরিসপান ইয়ার্নটা আছে এই অক্সফোর্ডের ক্ষেত্রে আমরা যেটা ইউজ করতাম, এখানে ইয়ার্ন ডাই এবং সলিড ডাই দুইটা ব্যাপার আছে। আমি ভাইঙেই বলি আপনাকে, ইয়ার্ন ডাইট আপনি অক্সফোর্ডের ক্ষেত্রে যার থেকে নিবেন সব সময় চেষ্টা করবেন ইয়ার্ন ডাইট নেওয়ার জন্য। কোন সেন্সে? আপনার অক্সফোর্ড আপনার কি দরকার, যে অক্সফোর্ডের লুক দরকার বা এপিয়ারেন্সটা কি দরকার, এরকম বক্স এপিয়ারেন্সটা দরকার। সলিড ডাইটে যে প্রবলেমটা হয়, আপনি যে সময় সলিড ডাইটে ফেব্রিক গুলোকে অনেকগুলো প্যাডারের মধ্যে দিয়ে পাস করতে হয় বা মানে ডাইং করার সময় যেটা হয় যে ফেব্রিকটার যে এপিয়ারেন্সটা আছে এই এপিয়ারেন্সটা নষ্ট হয়ে যায়, ঠিক আছে? আচ্ছা, মানে ওই যে রোলারের স্কুইজিং এর কারণে রোলার স্কুইজিং